শুরু করি আসলে আস্তে আস্তে। তো আজকে আমাদের লাইভ সেশন হচ্ছে টেকনোলজিক্যাল আড্ডা, আমরা যদি নাম দিতে চাই। তো টেকনোলজিক্যাল আড্ডায় আমাদের সাথে আছে হচ্ছে আমাদের জাকির হোসেন জামিল 35 ইনটেকের, আর হচ্ছে নাহিদ হাসান, সেও 35 ইনটেকের। তো একজন অ্যান্ড্রয়েড ডেভেলপার, আরেকজন হচ্ছে ইউএক্স ডেভেলপার। তো আমরা আজকে দুইজনের কাছ থেকে তাদের জার্নির গল্পগুলো শুনবো আর কি। তা যে কেউ একজন শুরু করতে পারো, নাহিদও শুরু করতে পারো বা জাকিরও শুরু করতে পারো, বা টস করে নিতে পারো দুইজন। হ্যাঁ, জাকির শুরু করো, তোমার কথা শুরু করতে থাকো, আমরা শুনি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাকির হোসেন জামিল, স্টুডেন্ট, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি, সিএসসি ডিপার্টমেন্ট 35 ইনটেক। তো সবাই আশা করি ভালো আছেন। কেউ আছে কি? হ্যাঁ, আসবে আসবে, তুমি আচ্ছা, আমি পোস্ট দিয়ে দিচ্ছি, সেখান থেকে আসবে। আমরা আমি আমার প্রোফাইলে দেখো পোস্ট দিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা শেয়ার দিতে পারো। জাকির শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমার পোস্ট কি পেয়েছো তোমরা? হ্যাঁ হ্যাঁ, পোস্টটা তোমরা তোমাদের ওখানে শেয়ার দিয়ে দাও, শেয়ার দিয়ে তারপরে আমরা আস্তে আস্তে কথা শুরু করি আর কি। একটু সময় নেই, সমস্যা নেই, কারণ সবাই আসুক, আস্তে আস্তে আসবে আর কি। জাকির এখন কি করতেছিস? আমি এই যে আজকে এখন অফিসে আছি, অফিস শুরু হবে। আচ্ছা আচ্ছা জাকির, আমরা শুরু করি। চারজন আসছে, যাই হোক আমরা শুরু করি আস্তে আস্তে, আর সবাই চলে আসবে আর কি। তো তুমি তোমার ইয়েটা শুরু করো আর কি, কেন কিভাবে কি হয়েতে এখানে আসলা, তুমি বিস্তারিত শুরু করো আর কি। ভার্সিটির প্রথম দিন থেকেও শুরু করতে পারো। ঠিক আছে স্যার। হ্যাঁ, আমি তো স্যার আগে ছিলাম চার্টার্ড অ্যাকাউন্টিং। হ্যাঁ, আমি ইন্টারমিডিয়েট শেষ করার পরে প্রথমে চার্টার্ড অ্যাকাউন্টিং করতাম। প্রোফাইল আমাদের কোম্পানিতে অডিট ম্যানেজার হিসেবে ছিলাম। আচ্ছা, পরবর্তীতে ওখানে 2 বছর আমি পড়াশোনা করতাম। আর সিএ পড়ার পাশাপাশি আমি শুধু কম্পিউটার সায়েন্সের, আমি জানতাম না যে কম্পিউটার সায়েন্সের জিনিসটা, গেম ডেভেলপমেন্ট অনেক আগ্রহ আছে, যে কিভাবে গেম বানায়, গেমটা তৈরি কিভাবে, এটা জানা দরকার। এটা জানার খুব ইচ্ছা ছিল। সবসময় আমি অফিস শেষ করে এসে গেমের পিছনে লাগি, কিভাবে গেম বানানো যায়। তো কিছুদিন যাওয়ার পর আমি বুঝতে পারলাম যে এটা আসলে কম্পিউটার সায়েন্সের একটা জিনিস, এটা আমার জিনিস না। পরবর্তীতে আমার বড় ভাই উনি বললো যে তাহলে যেহেতু কম্পিউটার সায়েন্সে এত আগ্রহ, তাহলে কম্পিউটার সায়েন্সে করতে। তো খেতু ভাই ছিল, উনি বিউবিটি স্টুডেন্ট ছিল ডিপার্টমেন্টের। আচ্ছা, আমি পড়তে গেলাম বিউবিটি, এভাবে বিউবিটিতে আসলাম। তো ওটা ছেড়ে দিয়ে বিউবিটিতে আসলাম, ইচ্ছা ছিল যে গেম ডেভেলপমেন্ট, গেম বানাবো। তো কিছুদিন যাওয়ার পরে আমি মানে শুরু করলাম সি শেখা শুরু করলাম, গেম ডেভেলপমেন্ট দেখছিলাম, বুঝতেছিলাম যে কিভাবে কবে গেম ডেভেলপমেন্ট শেখাবো। পরবর্তীতে তখন আমার নাহিদ ইয়ে আসছিল,
তখন আমাদের ম্যাডাম ম্যাডাম ছিল, ম্যাডামকে জিজ্ঞেস করছি ম্যাম আমাদের কি অবস্থা, আমি তো গেম শিখতে চাই, কি করা যায়? ম্যাম বললো যে আসলে এটা তো ভার্সিটিতে শেখানো হবে না, তোমাদেরকে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। তো আমি ইউনিটি বুঝতে পারলাম যে ইউটিউব ঘাটাঘাটি করে জানতাম যে ইউনিটি দিয়ে গেম বানানো যায়। তো ইউনিটি ইনস্টল করলাম, ইনস্টল করার পর আমার পিসিটাতে আর কাজ করতো না। তো একদিন চেষ্টা করার পরে বুঝলাম যে হবে না, পিসিতে হবে না। তো আমি তারপর জানলাম যে অ্যান্ড্রয়েডের অ্যাপও বানানো, এটা আমার জানা ছিল না। তো অ্যান্ড্রয়েড বানাই কিভাবে দেখি, তো অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করলাম। তো আমি তখন আপনার কোর্স ছিল স্যার, তখন সি প্লাস প্লাস। জি স্যার, সি প্লাস প্লাস তখন তো স্যার আমি শুরু করলাম। তখন তো সি প্লাস প্লাস শিখলাম। অ্যান্ড্রয়েডে তখনও আসে নাই, সি প্লাস প্লাস আসে তখন। অ্যান্ড্রয়েডে কটলিন আসবে ঘোষণা হচ্ছে, তখন আমরা আমার অ্যান্ড্রয়েডের সি প্লাস প্লাস দিয়ে কাজ করা যায়, জাভা ছিল। ভাবলাম যে তাহলে এখন জাভা শেখাতে হবে। আপনার থেকে সি প্লাস প্লাস শিখতাম আর জাভা শিখতাম নিজে নিজে। জাভা শেখা শুরু করলাম। জাভা শেখা শুরু করার পর কিছুদিনের মধ্যে জাভাটা মোটামুটি আয়ত্তে চলে আসে। অ্যান্ড্রয়েডের জন্য যতটুকু লাগবে ততটুকু আয়ত্তে চলে আসবে, ক্লাস অবজেক্ট কিন্তু সি প্লাস প্লাস বেশি। পরে অ্যান্ড্রয়েড বানানো শুরু করলাম, অ্যাপ বানানো শুরু করলাম। ভালো হতো না, অন্যরকম একটা কিছু হতো, যে অ্যাপ আর কি, এটা একটা অ্যাপ বলে ইনস্টল করা আছে। আচ্ছা। তো হঠাৎ করে একদিন একজন আমাকে একটা দিল, আমি টিউশনে খুঁজতেছিলাম কিছু একটা ইনকাম করার দরকার মাসে মাসে। একজন আমাকে একটা অ্যাপের অর্ডার বলল যে আপনি কি এটা করতে পারবেন, এটাই রিকোয়ারমেন্ট দিল। আমি পারতাম না, বললাম যে ওকে আমি চেষ্টা করে দেখি, আমাকে 2 দিন সময় দেন, যদি পারি তাহলে আপনি আমাকে টাকা দেবেন, তাহলে তো টাকা দিতে হবে, আপনাকে কিছু করতে হবে, 2 দিন আমাকে সময় দেন। আপনি 2 দিনের মধ্যে ওই জিনিসটা করে ফেলি। তখন একটা কনফিডেন্স আসলো যে রিসোর্স তো সব অনলাইনে পাওয়া যায়। আচ্ছা। অনলাইনে পাওয়া গেলে তো আমি তো চাইলে যেগুলো কিছু বানাতে পারি। পরবর্তীতে অ্যান্ড্রয়েডের অনেকগুলা প্রজেক্টে কাজ করেছি এবং ভার্সিটির সমস্ত খরচ এই অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করে পে করতাম। সেকেন্ড ইয়ার থেকে শুরু হলো অ্যান্ড্রয়েড অ্যাপ বানানোর ফলে যে টাকা আসলো ওটা দিয়ে ভার্সিটির টিউশন ফিস দিতাম। তাহলে তো ভালো, অ্যাপ তৈরি করে ভার্সিটির পড়ালেখার খরচ, এটা তো ভালো, খুবই ভালো। পরবর্তীতে স্যার আমার একটা অ্যাপ ছিল প্লে স্টোরে, যে অ্যাপটা দিয়ে অনেক ভালো লেভেলের একটা ইনকাম আসতো। সিম্পল একটা অ্যাপ, ওখানে প্রায় 10,000-এর মতো ইউজার ছিল। তো আমার তো যে একদিন স্যার আমার আসলো গুগল থেকে চিঠি আসলো, আপনাকে স্যার দেখালাম ওইটা স্যার, ওই গুগল থেকে চিঠি আসলো, আমি একটা অ্যাপ মনিটাইজ করলাম গুগল অ্যাডসেন্স দিয়ে। ওটা আবার পরবর্তীতে আমি প্লে স্টোরে অ্যাকাউন্ট করলাম $25। করার পরে ওটা কিছুদিন পর ওটা র্যাঙ্ক করা শুরু করলো। ফাইন্যান্স বাংলাদেশে ফাইন্যান্স ডিপার্টমেন্ট অটোমেটিক ওটা র্যাঙ্ক করা শুরু করলো, লোকজন ইনস্টল করা শুরু করলো। তখন থেকে ফ্রেন্ডদেরকে বলতাম, সবাইকে বলতাম, সবাই অনেক সহযোগিতা করেছিল ওই সময়। তো কিছুদিন পর র্যাঙ্ক করে গেলে আমার 10-15,000 ইউজার চলে আসে, এটা দিয়ে মাসে প্রায় 1 লাখ টাকার উপরে আসে। প্রথম মাসে আবার আসছিল 96,000 টাকা, শুধু একটা 96,000 টাকা আসছিল। এবং পরবর্তীতে ওটা আসছিল 2,24,000 টাকা আসছিল। তো হঠাৎ করেই গত বছরে অ্যাডসেন্স একটা নতুন পলিসি নিয়ে আসে, যে পলিসির কারণে আমার একটা আবার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা করে দেয়, ডিসেবল হয়ে যায়। আচ্ছা। ডিসেবল হয়ে আবার এই অ্যান্ড্রয়েড অ্যাপের যে ইনকামটা ছিল ওই অ্যাপটার ইনকাম বন্ধ হয়ে যায়। এবং ওই অ্যাডসেন্সের সাথে আবার গুগল প্লে স্টোর অ্যাকাউন্টটা কানেক্টেড ছিল। গুগল প্লে স্টোর অ্যাকাউন্টটা আচ্ছা, অ্যাপটার নাম কি ছিল? অ্যাপটার নাম ছিল হচ্ছে ট্রাস্ট মানি, এটা ছিল। এখন এটা পাওয়া যাবে না, কারণ হচ্ছে ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডিসেবল। এখন একটা গেম আছে অ্যান্ড্রয়েড গেম, এটা হচ্ছে হ্যাপি ক্লাস, মানে আগে ছিল হ্যাপি কাপ, ওটা থেকেই জাস্ট এটা ক্লোন আর আচ্ছা আচ্ছা, মানে মতো করে একটা তৈরি করার চেষ্টা করা হয়েছে। এখন অবশ্য স্যার অ্যান্ড্রয়েড অ্যাপ বানাচ্ছে একটা চায়না কোম্পানির জন্য। ওনারা চাচ্ছে যে ওনারা ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম থাকবে, এটা মূলত মাইক্রো কন্ট্রোলার প্লাস হচ্ছে অ্যান্ড্রয়েড,
মাইক্রো কন্ট্রোলার থেকে আমাদের বাইক বা ডাটাটা আমাদের অ্যান্ড্রয়েডে আসবে, আমরা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আমরা আমাদের যানবাহনটা কন্ট্রোল করতে পারবো। তার মানে কাইন্ড অফ আইওটি। এইটা আমার মতে যেটা অ্যান্ড্রয়েড অ্যাপ যেগুলো থেকে একটা হিউজ ক্যারিয়ার আছে, যারা মনে করে যে জব করবে না, শুধুমাত্র নিজে ইনকাম করতে চায় ইন্ডিপেন্ডেন্টলি, জাস্ট যদি তার কারো 10টা অ্যাপ থাকে, সেই অ্যাপগুলো যদি সে মার্কেটিং করে কোয়ালিটি কারোর প্রয়োজন মিটবে অ্যাপ থেকে। তো এরকম যদি 10টা অ্যাপ থাকে তাহলে সে মাসে অন্তত 1 লাখ টাকা তো মিনিমাম পাচ্ছে, এটা আশা করা যায়। 1 থেকে 10,000 টাকা অনায়াসে চলে আসে, এটা অটোমেটিক চলে আসে। আর একটু যদি মার্কেটিং করা যায়, ডিজিটাল মার্কেটিং দ্বারা নিজেই মার্কেটিং করলো, তখন দেখা যাবে যে প্রায় অনেক ভালো অ্যামাউন্ট আসবে। 10 লাখ থেকে আরো বেশি পাওয়ার সম্ভব, 10টা শুধুমাত্র 10টা অ্যাপ থেকে। আসলে আমরা সবাই তো চাকরির পিছনে ছুটি, ওরা এই জিনিসগুলো নিয়ে করতে মানে চিন্তা ভাবনা করি না। আচ্ছা, যদি চাকরির চিন্তা না করে এটা একটা হতে পারে। অনেক অপশন আছে কম্পিউটার সায়েন্সের, প্রচুর অপশন। কাজ না করে ইনকাম করার মতো অপশন এইটাই যে আমি শুধুমাত্র একবার এটাও তো আসলে কাজ না করে ইনকাম না, বলতে পারো চাকরি না করে একবারই কাজ করব। আমি জাস্ট শুধু একবার আমি অ্যাপটা ডেভেলপ করব, একটু ভালোভাবে ডেভেলপ করব, আপডেট তো চলতেই থাকে। যদি চাই যে আমি আর কাজ করবো না ওই অ্যাপটার পিছনে, তাহলে ওটা থেকে ইনকাম আসবে এরকম। অথচ চাকরি করতে গেলে তো ওকে সারা বছর সবসময় তো কাজ করতেই হবে। তো এটা একটা ভালো একটা ক্যারিয়ার হতে পারে। আমি বলবো সবাইকে যে ভার্সিটির প্রথম দিন থেকে কোনো একটা লক্ষ্য রাখা দরকার। যদিও আমার লক্ষ্য ছিল না অ্যান্ড্রয়েডে কাজ করা, মূল কথা হচ্ছে কোনো একটা কাজ করা দরকার। ভার্সিটি আমাদের পড়াশোনা করবো, আমরা বেসিকটা নিব, পড়াশোনা থেকে আমরা শিখবো এবং সেটা দিয়ে আমরা কিছু একটা চেষ্টা করে দেবো। অ্যান্ড্রয়েড অ্যাপ হোক, গেম হোক, গ্রাফিক্স ডিজাইন হোক, তারপরে ওয়েব ডেভেলপমেন্ট হোক, ইথিক্যাল হ্যাকিং হোক, এরকম সেন্সের যে সেক্টরগুলো আছে আমরা অনায়াসে কাজ করতে পারবো। রিসোর্সেসে কোনো একটা সেক্টর যদি শুরু করি, হয়তো বা 6 মাস 1 বছর পরে ওটা থেকে একটা ফিডব্যাক আসা শুরু হবে। আচ্ছা, দেখা যাবে যে সে যদি জবও করতে চায়, সে ভয় পাচ্ছে যে আমি আসলে একটা জব না করলে কিভাবে চলবে বা এরকম কিছু জবহীনতার ভয় পাইছে না, এটা আর হবে না। ভার্সিটি শেষ করার আগেই তারা একটা জব পাবে। আমি অনেককে দেখেছি যারা শুধুমাত্র অ্যান্ড্রয়েডে কাজ করে, জব করার দরকার হয় না, এবং অনেকের কাছে ভার্সিটি শেষ করার আগেই তারা একটা ভালো একটা জব চলে গেছে, রেজাল্ট হয় নাই, ওনারা অনেক জব চলে গেছে। আচ্ছা, এখন মানে যেটা বলবো আর কি সেটা হচ্ছে মানে অ্যান্ড্রয়েডে যে শুরুটা সেটা কি কি মাধ্যমে হলো, কি কি টুল ইউজ করলা, কি শিখতে হলো, এইগুলো একটু বলো। অ্যান্ড্রয়েডের জন্য যে অ্যান্ড্রয়েড নেটিভ অ্যাপ সেটা তৈরি হয় অ্যান্ড্রয়েড স্টুডিও। আমি বলতে এটাই করি, অ্যান্ড্রয়েডে অনেক ক্রস প্ল্যাটফর্ম ইউজ করা যায়, আমি ওইগুলা মানে কখনো ইউজ করি নাই। আমি অ্যান্ড্রয়েডের নেটিভ যেটা প্ল্যাটফর্ম অ্যান্ড্রয়েড স্টুডিও, সেটা গুগলের প্রোডাক্ট অ্যান্ড্রয়েড স্টুডিও। এখানে 3টা ল্যাঙ্গুয়েজ ইউজ করা যায়, জাভা, কটলিন, সি প্লাস প্লাস। আমি কাজ করতাম জাভা দিয়ে, সি প্লাস প্লাস শেখা ছিল, তো ওখান থেকে আমি জাভা। তো অ্যান্ড্রয়েডের জন্য ডিজাইন, অ্যান্ড্রয়েডের ডিজাইন যেটা ইউআইটা, এটা হচ্ছে এক্সএমএল ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি। এটা একটা ডিজাইনের ল্যাঙ্গুয়েজ, এটা খুব একটা কঠিন কিছু না। জাভা সেটাও ইজি, কারণ প্রায় সব মেথডগুলাই বিল্ট-ইন দেওয়া থাকে অ্যান্ড্রয়েডের। আমি শুরুটা কোনো মতো যদি খেয়াল থাকে, লিখলেই পুরো মেথডটা চলে আসে, আমি জানি জাভা কেমন, জাভার বিষয়টা। অ্যান্ড্রয়েড স্টুডিওতেও সেম জাভাটা ইউজ করা হয়। তো জাভা ইউজ করলে তখন আমরা জাভা দিয়ে এটাকে আমরা ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা এক্সএমএল দিয়ে আমরা ডিজাইন করবো, আর জাভা দিয়ে আমরা এটা প্রোগ্রাম করবো, ওটার কাজ কি হবে। তো প্রথম দিকে আমি যেটা করতাম সেটা হচ্ছে বাকি হচ্ছে তার নিউ বোস্টনের ভিডিও দেখা শুরু করি, কৃষক বর্গের একটা আছে অ্যান্ড্রয়েড বিগিনার হচ্ছে। তো আমি যেটা বলবো যে ইউটিউবে কাজ না করে যদি আমি ইউটিউব থেকে শেখা শুরু না করে যদি আমি ইউটিউব থেকে একটা পেইড কোর্স নিতাম, তাহলে হয়তো আমার
দ্রুত শেখা হতো। আচ্ছা। ইউটিউবে শুধু এলোমেলো ছোটাছুটি করা হয়েছে অনেক ইউটিউবে। তো আরেকটা আছে উডাসিটির একটা কোর্স আছে, ফ্রি কোর্স। এই কোর্সটা অনেক ভালো। অ্যান্ড্রয়েড স্টুডিও যখন ইনস্টল করা হয় তখনই একটা কোর্স ওরা অফার করে ফ্রিতে। আচ্ছা। কোর্সটা অনেক কন্টেন্ট থাকে। হুম, তো উডাসিটির কোর্সটা করলে ওখানে প্রায় 15টা মতো অ্যাপ এক্সাক্ট আমি এক্সাক্ট 15টার মতো অ্যাপ ওখানে আছে। হুম, পরবর্তী কাজে সম্পূর্ণটা শেখানো হয় এই অ্যাপগুলা তৈরির মাধ্যমে অ্যান্ড্রয়েড শেখানো হয়। তো হুম, অ্যান্ড্রয়েড প্রথম থেকে শিখতাম হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও ফ্রেমওয়ার্ক থেকে। প্রথমে এটা শিখলাম যে কোথায় কি থাকে, কি করলে কি হয়, আচ্ছা। ফ্রেমওয়ার্কে কিভাবে একটা ইমেজ আমি আমার অ্যাপে বসাবো, এরকম আর কি হুম, জিনিসটা। প্রথম থেকে ফ্রেমওয়ার্ক শিখলাম। পরবর্তীতে এক্সএমএল অ্যাপ্লাই করা শুরু করলাম, এক্সএমএল দিয়ে ডিজাইন শুরু করলাম, কোনো ডিজাইন করা যায় কিনা। চেষ্টা করতাম যে একটা অ্যাপ করতে থেকে ওই অ্যাপটার মধ্যে একটা ডিজাইন, আচ্ছা। যে এই অ্যাপটার মধ্যে একটা ডিজাইন করতে। তখনও জাভা তো আমি খুব ভালো পারতাম না, মাত্র সি প্লাস প্লাস শুরু করলাম। জাভা মানে একটা ল্যাঙ্গুয়েজ কি হয় আমরা শিখতে চাই অনেক দ্রুত, এটা আমিও নিজেও করছি। হুম, আমি সি প্লাস প্লাস কখনো কোর্সে শিখা নেই, আমি যাচ্ছি যে জাভা আমি এই 7টা ফাউন্ডেশন করে শিখি। দ্রুত 7 দিনে শেখা যায়, যেটা ভুলতে 7 দিনই লাগে একটা জিনিস। তার মানে বলতে চাচ্ছ যে ধীরে ধীরে একটা কিছু আস্তে আস্তে শেখাই ভালো, বুঝে বুঝে আস্তে আস্তে। হ্যাঁ, আস্তে আস্তে শেখা ভালো এবং ওটা প্রচুর প্র্যাকটিস করতে হবে। হুম, তো প্রচুর প্র্যাকটিস করতে মিনিমাম প্র্যাকটিসে রাখতে হবে। প্র্যাকটিসে না রাখলে এটা ভুলে যাওয়া যায়। এরকম হুম, এটা ভুলতেই হবে, এটা আমাদের মাস্ট, এটা আমাদের মনে থাকবে। আর যদি আমরা দ্রুত শেখার চেষ্টা করি, আমি অনেককে দেখেছি যারা মানে অ্যান্ড্রয়েড শিখতে চায়, হুম, তারা কি করে, আচ্ছা ভাই আমি অ্যান্ড্রয়েড শিখবো, তো সে 1 সপ্তাহের মধ্যে অনেক কিছু শিখে গেছে। হুম, সে 1 সপ্তাহের মধ্যে এত কিছু শেখা উচিত না। যে 1 সপ্তাহের মধ্যে একটা শিখে ওইটা ভালোভাবে প্র্যাকটিস করে। ভালোভাবে প্র্যাকটিস করলে ওই জিনিসটা আপনার মনে থাকবে। হুম, পরবর্তীতে আর কিছু ওটা করবেন না। কি হবে, একসময় দেখবেন এই জিনিসগুলো বেসিক যে জিনিসগুলো এইগুলো অ্যাপ্লাই করে করে অ্যাডভান্স অ্যাপ্লিকেশনগুলো তৈরি করা হবে। হ্যাঁ। আচ্ছা, এবার আমরা একটু নাহিদের কাছে যাই অ্যান্ড্রয়েড থেকে। নাহিদ, যদি এখন ডিজাইনিং এর পার্টটা বলো, মানে কেন ডিজাইন লাইনে আসলা? আসলে স্যার ধন্যবাদ এটা সুযোগ দেওয়ার জন্য। আসলে স্যার আমার ডিজাইনে আসার কারণ লম্বা আর কি। তো জিনিস হলো যে আপু হলো গ্রাফিক ডিজাইনার। তো দেখা গেছে যে ক্লাস 1 থেকেই হলো আর কি, মানে যখন বাসায় প্রথম পিসি আসে হুম, তখন থেকে আর কি আব্বুর পাশাপাশি ডিজাইন করতাম আর কি। আচ্ছা। তো ওইখান থেকে করতে করতে আর কি এই পর্যন্ত আসা। তো ডিজাইন নিয়ে বলতে গেলে আমার পুরো জীবনটাই চলে আসছে করার পিছনে। তো তো যখন ভার্সিটিতে ভর্তি হইলাম সিএসসি তে, তখন ভাবলাম যে আমি 4 বছর ধরে যা শিখবো সেটা নিয়ে ক্যারিয়ার করব, নাকি হলো 15 বছর হয়ে গেছে যেটা নিয়ে কাজ করতেছি এবং যেটা করে আমার হলো ম্যাক্সিমাম সময় যায় সেটা নিয়ে আমি আমার ক্যারিয়ার করি। হুম, অবশ্যই আমি যেটা 15 বছর ধরে শিখছি সেটা বেশি মানে ডিপলি আমার মধ্যে আছে। হুম, তো এরকম অনেক কনফিউশনে থাকার পর চিন্তা করলাম যে আসলে 4 বছর ধরে শিখবো, এরপরে আবার যতটা পারো আমাকে শিখতে হবে, তারপরে যে আমি একটা পর্যায়ে যাবো। কারণ হলো অনেক কিছু দেখছি, দেখা বলতে যে আহ, একটা কাজে দক্ষতা আনার জন্য কমপক্ষে 10,000 ঘন্টা দিনে আপনাকে কাজ করতে হবে। হুম, তো দেখলাম যে 4 বছর ধরে কাজ, মানে একটা 10,000 ঘন্টা যদি কাজ করতে হয় কোনো জিনিস নিয়ে, তাহলে সেটা প্রায় 10 বছর হয়ে যায়, 10 থেকে বা 15 বছর হয়ে যায়। তো দেখলাম যে আমার ডিজাইনের সাথে আমার এই সংখ্যাটুকু ডিজাইন সম্পর্কে একটু আইডিয়া অলরেডি আছে। তো এই জন্য আর কি পরে আর কি সিএসসি লাইন থেকে হালকা সরে এসে ডিজাইনে ঢুকে গেলাম। আর প্লাস হলো রিসেন্টলি যে অনলাইন বিজনেসের কারণে ডিজাইনের যেই মানে চাহিদাটা সেটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। মানে এখন যদি আপনি যে কোনো একটা বিজনেস করতে যান, অনলাইন বিজনেস হোক অফলাইন বিজনেস হোক, আপনার ডিজাইন লাগবেই। আর যদি সেটা অনলাইন হয় তাহলে আপনাকে মনে করেন যে একটা অনলাইন পেজ থেকে আপনাকে প্রত্যেক সপ্তাহে কমপক্ষে হইলে একটা কোম্পানি 7 থেকে 5টা পোস্ট রেডি করে হুম, অডিয়েন্স জন্য দেয়। হ্যাঁ, তো দেখা যায় যে একটা কোম্পানির জন্য মাঝে মাঝে 2, 3টা, 5টা, 10টা ডিজাইনার প্রয়োজন হয়। তো ডিজাইনারের একটা বিশাল ওপেনিং, একটা জব অপরচুনিটি ক্রিয়েট হয়ে গেছে।
ডিজাইনিং এ আসা, প্লাস হলে যে ভার্সিটির যে খরচ প্লাস ফ্যামিলির একটু কন্ট্রিবিউট করা, এটার একটা সুযোগ দেখি যে মানে গ্রাফিক ডিজাইন দিয়ে আছে। হুম, তো এইভাবে আর কি গ্রাফিক ডিজাইনে ঢোকা। এরপরে দেখলাম যে গ্রাফিক ডিজাইনের মধ্যে সব থেকে ট্রেন্ডিং এ চলে আসছে ইউআই ইউএক্স। কারণ হলো আহ, সব কোম্পানি বলেন বা বিভিন্ন বড় বড় অর্গানাইজেশন বলেন, গেম ডেভেলপমেন্ট বলেন, সবাই এখন তো আর কি লাইক অ্যাপ বা ওয়েব পেজ, মানে এক কথা হলো আমরা এখন সারাদিন মানে স্ক্রিনটা থাকি তো। হুম, আর, দেখেন আমাদের মোবাইলে আমরা প্রায় হলো আমাদের 80% সময় আমরা হলো মোবাইল নিয়ে থাকি। মানে ঘুমাইতে যাওয়ার আগে আমরা মোবাইল স্ক্রিনে ঘুমাই, আর ঘুম থেকে উঠেও আমরা প্রথম মোবাইল স্ক্রিনটাই দেখি। হুম, তো মানুষ এখন আর কি স্ক্রিনের সাথে পুরো অ্যাটাচ হয়ে গেছে, লাইক দেয়ার মানে একটা পার্ট অফ লাইফ হয়ে গেছে। আর স্ক্রিনের সাথে কমিউনিকেট করতেই লাগে হলো ইউআই আর ইউএক্স। তো এটা আর কি একটা বিশাল একটা জিনিস হয়ে গেছে এখন। আর ইউআইটা হলো মেইনলি ডিজাইন সেন্ট্রিক, আর ইউএক্সটা কিছুটা হলো মানে পুরোটাই হলো কি ইউজারকে ম্যানিপুলেট করা। মানে ডিজাইন মানে আমি ডিজাইনের মাধ্যমে আমি ইউজারকে মানে কন্ট্রোল করতে পারবো। তো এই জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগছে যে লাইক আমি হলো একটা মানুষের বা ইউজারের যে হিউম্যান সাইকোলজি আছে এটা নিয়ে আমি খেলাধুলা করতে পারবো, তাকে আমি আমার মতো করে চালাইতে পারবো ডিজাইনের মাধ্যমে। এটা খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। এভাবে আর কি ইউএক্স এর উপর আসা, এবং এখনো শিখতেছি, কোর্সেরাতে বিভিন্ন কোর্স করতেছি হুম, এবং মানে প্রতিনিয়ত প্র্যাকটিস করতেছি আর কি। এবং অনেকগুলো নিয়ে কাজ করছি। তার মধ্যে একটা ছিল কোভিড-19 অ্যাপ, যেটা তো আপনাকে দেখাইছি। হুম, তারপরে হলো এই খায়দাই টুডে, যেখানে হলো ইউআইএক্স হিসাবে আছি। আর সেখানেও হলো আর কি যে সেটার যে অ্যাপ বলেন, তারপর ব্র্যান্ডিং বলেন, সেগুলো দেখতেছি। তো একটু কাজ টাজ করতেছি ভালোই আলহামদুলিল্লাহ। এখন স্টার্ট আপ নিয়েও কাজ করতেছি, আর নিজের একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি দাঁড় করাচ্ছি, প্লাস খাইদের সাথে আছি। দেখি আল্লাহর রহমতে ভালো কিছু একটা হবে আশা করি। হুম। আচ্ছা, তো তোমার যে শুরুর যে টুলগুলা ছিল বা কিভাবে কেউ শুরু করবে সেটা সম্পর্কে যদি বলতে আর কি। কেউ যদি আচ্ছা, এখানে জিনিসটা হলো কি যে অনেকে বলে যে 3 মাসে গ্রাফিক ডিজাইন কোর্স করে হলো সে গ্রাফিক ডিজাইন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হয়ে যায় বা ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার হয়ে যায়। এটা আসলে কিছু কিছু মানুষের জন্য সত্য, বাট যাদের ব্যাকগ্রাউন্ড আর কি বা যারা হলো আর্ট, আঁকা আর কি, তারপরে হলো কালার থিওরি, এইসব নিয়ে যাদের হলো আর কি ছোটবেলায় কোনো ইন্টারেস্ট ছিল না, তাদের জন্য আর কি গ্রাফিক ডিজাইনটা 3 মাসে শেখাটা আসলে খুব কঠিন। আপনি 3 মাসে আপনি হলো একজন সফটওয়্যার অপারেটর হতে পারবেন, লাইক আপনি কিভাবে ফটোশপ চালাতে হয় সেটা শিখতে পারবেন, কিভাবে ইলাস্ট্রেটর চালাতে সেটা শিখতে পারবেন। বাট গ্রাফিক ডিজাইন করতে হলে যে সাইকোলজিক্যাল ব্যাপার সেগুলো থাকে, যে চোখের যে রুচিটা লাগে, সেই রুচিটা ক্রিয়েট করতে আসলে অনেক সময় লাগে। তো আমার যে শুরু হয়েছে সেটা তো প্রথমে শুরু হয়েছে ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে, এরপর ধীরে ধীরে হলো অ্যাডোবে এইচডি, তারপরে হলো প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, মানে এগুলো পুরো একটা বলেন যে অ্যাডোবের যে ইকোসিস্টেম সেখানে আমি আচ্ছা, তো এগুলো নিয়ে কাজ করতেছি। এমনি ডিজাইনের ব্যাপারে আমার যেটা মনে হয়, তোমার এই কথার সাথে আমি মোটামুটি একটু একমতই। সেটা হচ্ছে যে কাজ জানলে ডিজাইন ভালো করা যায় না আসলে, কারণ কালার সেন্স কিসের সাথে কি আসলে ম্যাচ করবে সেটা একটা বড় ব্যাপার, মানে দেখাটা অনেক বড় একটা ব্যাপার। যার চোখে কি বলে কালার যত বেশি আঁটবে সে তত ভালো ডিজাইন করতে পারবে বা ডিজাইন আনতে পারবে আসলে ভেতর থেকে কোথায়, ব্যাপারটা এরকম। একদম যেমন হলো আপনি মানে আমার সব থেকে ইন্টারেস্টিং পার্টটা ছিল এই জায়গায়, আমার কাছে ফন্ট জিনিসটা খুব ইজি ছিল, লাইক জাস্ট একটা লেখা, কিন্তু একটা ফন্ট বা টাইপফেস ডিজাইনের পিছনে যে লাইক একটা বছর চলে যেতে পারে বা 2 বছর 3 বছর চলে যেতে পারে পুরো একটা 10-12 জনের টিমের, এটা মানে শুনে খুব অবাক হয়েছিলাম। তো পরে আরো ঘাটাঘাটি করে দেখলাম যে লাইক অ্যাকচুয়ালি চোখের দেখাটা আসলে অনেক বড় একটা ফ্যাক্ট। যেমন একটা সিম্পল ফন্টের সাপোজ রোবোটো বলেন বা এরিয়াল বলেন, দেখবেন যে হলো সবগুলা উচ্চতা বা মোটা বা যেটা বলেন পুরুত্ব সেম না। যদি এটা হরিজন্টাল হয় তখন এটা পুরোটা একরকম হয়, যদি এটা ভার্টিক্যাল হয় তখন পুরোটা একরকম হয়। তো দেখা গেছে যে মানে একটা ফন্টের পিছনে লাইক একটা সিঙ্গেল ফন্টের পিছনে যদি 1 বছর সময় নিয়ে কাজ করতে হয় প্রায় 10-12 জন হাই লেভেল ডিজাইনারদের, তাহলে ডিজাইনটা আসলে কতটা কমপ্লেক্স প্লাস মানে আসলে কত ব্রড একটা জায়গা। হ্যাঁ,
এটা তো আমরা আমাদের বাংলাতে একটা কথাই আছে কিন্তু, যে যাকে দেখতে নারী তার চলন বাঁকা। তো আমার জিনিসটা দেখতে সুন্দর না হলে কিন্তু সেটা আসলে ভালো লাগবে না কখনোই। হ্যাঁ জিনিসটা যদি খারাপও হয়, সেটা যদি দেখতে সুন্দর হয়, আমরা কিন্তু তার প্রতি আকৃষ্ট হই। এটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তো এখন আমরা একটা জিনিস রিলেট করতে যাচ্ছি তোমাদের দুইজনের ভেতরে। জাকিরের হচ্ছে অ্যান্ড্রয়েড, তোমার হচ্ছে ইউএক্স ইউআই। এই দুইটা কিন্তু একটা আরেকটার সাথে রিলেটেড। অ্যাপ সাথে তার ডিজাইন। কোনো অ্যাপ খুব ভালো কিন্তু সেটা ডিজাইন ভালো না, সেখানে হয়তো ইউজার বেশি থাকবে না। আবার কোনো একটা অ্যাপ আছে যেটা হয়তো কিছুই না, কিন্তু তার ডিজাইন, ইউজার ইন্টারাকশন, ইউজার দেখে খুব ভালো লাগে আর কি। একজন ইউজার ইউজ করতে ভালো লাগে, সে দেখে মজা পায়, বা তার যে স্কিনগুলো আসে সেগুলো দেখে সে খুব খুশি হয়, তখন কিন্তু আবার সেগুলো খুব বেশি ইউজ হয় আর কি। তো এই জিনিসগুলো তোমরা দুইজন কি করতেছো? প্রথমে জাকিরের কাছে যাব, এইটা তুমি কিভাবে সলভ করতেছো বা কি করো কোন একটা অ্যাপ রিলিজ করার সময় বা অ্যাপ বানানোর সময়? এই জিনিসগুলো কিভাবে দেখো? অ্যাপ যখন ডেভেলপ হয়, অ্যাপের যে রিকোয়ারমেন্ট, প্রথম যেটা সেটা হচ্ছে অ্যাপের রিকোয়ারমেন্টস গুলো আমার খুব ইম্পর্টেন্ট। যে এই অ্যাপটা যে চালাবে তার যেন সকল সুবিধা সে যেন পায়, তার যেন কাজে কোনো অসুবিধা না হয়, এবং এখানে সাথে কোনো বাদ না থাকে, এটা প্রথম দিকে দেখা হয়। তো সর্বপ্রথম ক্রাইটেরিয়া। সেকেন্ড সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এর ডিজাইন। যখন এটা ডিজাইন সুন্দর হয়, তখন আলটিমেট অনেক ইউজার এখানে মানে আকৃষ্ট হয়। দেখতে যখনই ভালো লাগে, তখনই কিন্তু একজন ইউজার ওটাতে ঢুকে এবং সেটা চালানোর চেষ্টা করে যে হ্যাঁ দেখি তো ভিতরে কি আছে। আগে এটাতে অনেক মার্কেটিং কস্ট কমেছে। যখন একটা অ্যাপের ইউআইটা সুন্দর হয়, তখন মার্কেটিং কস্ট অনেক কমেছে। এখানে দেখা যায় কম মার্কেটিং কস্টে অনেক ভালো ইউজার পাওয়া যায়। বাট যদি ডিজাইনটা খারাপ হয়, সেক্ষেত্রে ইউজার কাছে পৌঁছানোর জন্য ওই অ্যাপ বা গেমের এক্সাক্ট নামটা জানা দরকার, যে হ্যাঁ এর এক্সাক্ট নামটা এই নাম লিখে সার্চ দিলে পাওয়া যায়। এছাড়া কেউ ওটা দেখে পছন্দ হয় না, তারা ওটা ইউজ করতে চায়, অথচ ওই অ্যাপটাতে দেখা যাচ্ছে যে অনেক ভালো ফিচার দেওয়া আছে, যেগুলো দিয়ে অনেক কাজ সে ইজিলি করতে পারে। তো এটা মানে আমার মধ্যে ইউআইটা অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে মার্কেটিং এর জন্য। আচ্ছা, প্রচুর দরকার, যেটা আমি খুব কম বাজেটে মার্কেটিং করতে চাই। ইউআইটা সুন্দর হলে এটা ইজি হয়ে যায়, ইজিলি একজনকে ইনস্টল করানো যায়, যেটা ইউআই সুন্দর না হলে করানো সুন্দর আমার মধ্যে। নাহিদ? হ্যাঁ, এটা আসলে সত্য। যেমন আসলেই আমাদের মানে মার্কেটে আসলে অনেক এমন অ্যাপ আছে যেগুলো আসলে অতটা ফিচারফুল না, বা তারপর আমরা আমাদের ফোনের মধ্যে রেখে দিই এবং দেখা যায় যেটা আমাদের চালাইতে ভালো লাগে। আপনি সিম্পল একটা গেমের কথাই চিন্তা করতে পারেন, লাইক আমার গেমটা যদি দেখতে সুন্দর হয়, গ্রাফিক্স সুন্দর হয়, তখন আমরা গেমটা খেলে মজা পাই। আমাদের সিম্পল গেম হয়তো বা সেটা একবার নামায় 5 মিনিট খেলে ওটা আবার আনস্টল করে দিই। আবার দেখবেন যে আমাদের অনেক ই কমার্স অ্যাপ যেগুলো থাকে, সেগুলো যদি ইউজার ফ্রেন্ডলি না হয়, লাইক আমাকে যদি একটা প্রোডাক্ট কার্টে আনতে হলে অনেক ক্লিক করতে হয়, অনেক জায়গায় প্রেস করতে হয়, অনেক ঘোরাঘুরি করতে হয়, তখন ওটা আমার ফ্রাস্ট্রেশন। যেমন আমাদের হিউম্যান সাইকোলজিতে দেখে যে লাইক গ্রিন মানে হলো হ্যাঁ পজিটিভ, তারপরে হলো রেড মানে হলো নেগেটিভ। তো আমি একটা গেম খেলতেছিলাম, গেমের নেক্সট লেভেলে যাওয়ার জন্য নেক্সট বাটনটা সেটা গ্রিনের ছিল। তো গ্রিন চাপতে চাপতে হঠাৎ করে আমি একটা যে চেন কেনার জন্য যে টাকা লাগে সেই পেমেন্ট অপশন হঠাৎ করে। তো পরের টাকায় দেখলাম যে আসলে ওই নেক্সট বাটনের যে কালার দিচ্ছে আর পেমেন্টের জন্য যে বাই চেন ছিল সেটার কালার সেম ছিল। আচ্ছা, আমার নেক্সট মনে করে ওখানে চাপবে। তো এভাবে দেখা যায় যে হলো আমি কালারের মাধ্যমে বা ইউআই ইউএক্স ডিজাইনের মাধ্যমে আমি হলো কাস্টমারকে একদম আমি যেটা চাই যে লাইক আমি চাচ্ছি সে ধরো আমার কিন্তু প্রোডাক্ট কিনো, এই জিনিসটা আমি করাই দেবো। এবং এটাকে মিসইউজ করার কারণে মানে কয়েক বছর আগে হলো একটা অ্যাপ হলো আমি এটাকে যে তারা এরকম বিভিন্ন সাইকোলজি নিয়ে ইউজ করে অনেক টাকা আর কি ইনকাম করে ফেলছে আর কি, লাইক নেক্সট বাটনের এখানে। তারপরে যেমন দেখেন যে আমাদের মোবাইলের যে নোটিফিকেশন যে আইকনটা আসে লাল রঙের মধ্যে লেখা থাকে এইখানেও প্রচুর মানে ইউএক্স বলতে পারেন ইউজ করা হচ্ছে। কারণ আমরা যেখানে লাল দেখি সেখানে আমরা অটোমেটিক চোখটা চলে যায়। তো দেখবেন যে আমাদের অ্যাপের কোনায় যখন গোল করে একটা আসে যে লাইক লাল একটা আসে,
আমাদের অটোমেটিক মানে মনটা চায় যে মানে চাপ দিয়ে দেখি তো কি হলো। হুম, তো এইভাবে আর কি হিউম্যান মানে যে মানুষটাকে যে আমি কন্ট্রোল করতেছি নিয়ে আসতেছি বারবার হলো আমার অ্যাপের দিকে, এটার জন্য আর কি ইউআই ইউএক্সটা প্রচুর ম্যাটার করে। আর লাইক পুরো সিস্টেম ডিজাইন করে, সিস্টেম আর্কিটেকচারটাকে হলো সুন্দরভাবে গোছায় তোলা, তারপর হলো একটা পর একটা অর্গানাইজ করে বসানো। লাইক আমি হলো প্রথমে এতটুকু তার কাছ থেকে তথ্য নিবো, তারপর এতটুকু তথ্য নিবো, এই পুরো জিনিসটা হলো আর কি ইউআই ডিজাইনারটা করে, ইউআই ডিজাইনার সিস্টেম অ্যানালাইসিস যে করে সে মিলে এই পুরো জিনিসটা গোছায় দেয়। হুম, আর পরে সেটাকে হলো একটা ওয়াইফের মধ্যে তৈরি করে ইউআই ডিজাইন ওটাকে আর কি মানে লাইফটা দেয়, এটা দেখতে এত সুন্দর করে লাগে। কাজটা কি হবে? এই কাজগুলো করে ইউআই ইউআই ডিজাইন একটা সম্পূর্ণ ব্যাকবোন তৈরি করে, লাইক নিউরনও তৈরি করে যে আমার এখান থেকে ফ্লোটা ওখানে যাবে, এখান থেকে জিনিসটা ওখানে যাবে। তো একটা কোম্পানিতে যে জিনিসটা হলো ইউএক্স ডিজাইনার আলাদা থাকে, জিনিসটা বড় ডিজাইন মানে বড় একটা কোম্পানি, ইউআই ডিজাইনার আলাদা থাকে, ইউএক্স আলাদা থাকে। তারপর হলো ইউআই ডিজাইনার তো বলে না, একটু ইউএক্স মানে ইউএক্স ইঞ্জিনিয়ার বলা হয় আর কি, কারণ তারা এমন ভাবে মানে নিউরন তৈরি করে তারপর একটা ইঞ্জিনিয়ারিং পর্যায়ে করে দেয়। আচ্ছা, And দুইটা যখন একসাথে হয় তখন একটা একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স পায়। যেমন দেখেন যখন ফেসবুক ইউজ করে, ফেসবুক এখন আপনাদের খুব ন্যাচারাল মনে হয়, like আমি জানি যে এখানে গেলে এটা হবে, এখানে গেলে এটা হবে, আর এটা করতে হবে। হ্যাঁ, তো আগের অ্যাপগুলোতে এরকম ছিল না আর কি। হ্যাঁ প্রথমের দিকে কিন্তু এরকম ছিল না, প্রথমের দিকে কিন্তু একটা লাইক ছবি আপলোড করতে গেলে কই যাবো কি করবো সেটা ছিল। এখন দেখেন লাইক ছবির উপরে মাউস টানলে কোনো অপশন চলে আসবে, লাইক এরকম যে চিন্তা করাগুলো কিন্তু আসলে প্রথমই ভাবে মানে বেসিক ভাবে কিন্তু প্রথমে ইয়ারিটা আসে মানে পড়ে হুম, মানে এখন দেখে মনে হয় এরকম মানে এটা তো এটাই তো এমনি হওয়া উচিত। হুম, বাট আসলে প্রথম যখন এই জিনিসটা আনা হয় বা প্রথমবার যখন চিন্তাটা আসে তখন কিন্তু আপনার একটা বড় একটা জিনিস। হ্যাঁ, তো একটা অ্যাপ ডিজাইন বলেন বা মানে ওয়েব ডিজাইন বলেন, এখানে এটাকে আসবে যদি সঠিকভাবে জিনিসটা শিখে আমাদের ইমপ্রুভমেন্ট আসবে। তো এটা যে আমি বলবো যে বুঝতেই হবে যে হ্যাঁ আমি অনেক ডেভেলপ হয়ে গেছি এমন কোনো কথা এটা বোঝা যায় না, প্রথম দিকে বোঝা যায় না, পরবর্তীতে যখন আপনি ওই কাজটা করবেন তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা কিছু একটা হয়েছে যে কারণে আমি কাজটা পারলাম, বা একটা কাজ করলেন পরবর্তীতে দেখবেন ওই আইডিয়া ব্যবহার করে আপনি অনেকগুলো কাজ সমাধান করতে পারবেন। যদি একটা জিনিস শিখলেন ওটা ইউজ করে আরো ২-৩টা কাজ আপনি করতে পারবেন। আচ্ছা, লাইক আপনি যদি বেসিক জিনিস একটা জিনিস বাটন মানে অ্যান্ড্রয়েড অ্যাপের যে বাটনগুলা ইউআই ইউএক্স ডিজাইনটা তৈরি করে দেয় এই জিনিসগুলো, অ্যান্ড্রয়েড ডেভেলপার সে এটা তো তার কাছে থাকে অ্যান্ড্রয়েড ডিজাইনটা বাটনটা কেমন হবে। তো আমি জাস্ট যখন শিখি তখন আমি প্র্যাকটিস করি একটা বাটন, সেই একটা বাটন যখন আমি তৈরি করা শিখে যাই আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপের ভিতরে আমার সারা জীবন ওটা কাজ হয়। তারপরে মানে আমি লিসেনার অ্যাড করা শিখলাম যে ওই বাটনে ক্লিক করলে সেটা হবে বেসিকদের জন্য যারা কাজ করে তাদের জন্য বলছি ওই জিনিসটা আমাদের সারা জীবন কাজ হয়, আলটিমেট ইমপ্রুভমেন্ট হবে। তো যদি একটা জিনিস দীর্ঘদিন চালায় যায় ওটা থেকে আমি ইমপ্রুভমেন্ট পাবো। এটা না বোঝা গেলে সমস্যা নেই, আমি বলবো যে আপনারা চেষ্টা করে যান, একসময় আপনারা রেজাল্টটা পাবেন। হুম, তো অবশ্যই পাবেন। আমি নিজে এটা পেলাম, আমি বড় অনেক কষ্ট হতো মানে কাজ করাটা, দিনের বেলা থাকতো আমার ক্লাস, সকাল থেকে ক্লাস থাকতো আর সারা রাত ধরে আমি কাজ শিখতাম। এখানে টেকনিশিয়ান অন্য কোনো কিছুর কথা মনে থাকে এটা অ্যান্ড্রয়েডে কাজ মানে কাজ যদি কোনো কিছু নেশা ধরে নেয় যে এই কাজটা একটা খুব মজা পাওয়া যায় তখন ওটা মানে ওটা ছেড়ে কারণ কোনো কিছু করার জন্য কষ্ট কাজ করে কষ্ট করতে ইমপ্রুভমেন্ট করতে কাজ ছেড়ে দেবেন এটা ঠিক না, আপনি কাজ করে যান আসলে বুঝতে পারবেন একসাথে আপনি এক কাজ করেন আপনি পাবেন যে হ্যাঁ আমি এই জিনিস শিখতে পারলাম। যারা নতুন শিখতেছে তারা একটা টাইম লাইন সেট করে একটা টিউটোরিয়ালের একটা পুস্তক বা আদার্স লাইনের বা আদার যতগুলা টিউটোরিয়াল সাইট সেটা হতে পারে সেক্টর আছে বা কতগুলা কন্টেন্ট আছে, কন্টেন্ট গুলো আপনি ভাগ করে দেন যে আমি আগামী ১ বছর বা আগামী ৬ মাস বা আগামী ২ বছরে এই কাজটা অ্যান্ড্রয়েড শিখতে চাই, আপনি ভাগ করেন যে আমি এই দিনে এটা করতে এই দিনে কাজ করেন, তাহলে আপনি ইমপ্রুভমেন্টটা বুঝতে পারবেন। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। দাঁড়াবেন হুম, শীতটা চলে গেছে। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে
কিন্তু সবার তো অনেক এক্সপেরিয়েন্স থাকে না, এন্ড হয়তো এনভায়রনমেন্টটাও ডিফারেন্ট থাকে, তাহলে তারা কিভাবে কোনো ফিল্ড। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, তুমি বলো, শুনতে আচ্ছা, পাচ্ছি। একটা আচ্ছা, এখানে তাহলে তার কিভাবে কোনো ফিল্ড স্টিক থাকে। আচ্ছা, তো আমরা যদি প্রথম দিক থেকে ভার্সিটির শুরুর দিক থেকে কোনো বিষয়ে চুজ করি, তাহলে ওটা কিন্তু আমাদের চেঞ্জ করার একটা অপশন, যে আমরা একটা জিনিস শুরু করলাম, অনেক কিছুই আছে যেগুলো আমার সাথে যাবে না। আমার সাথে যাবে না বলতে আমি পারবো না একটা জিনিস সবকিছু সবাইকে দ্বারা সম্ভব হয় না। অবশ্য চেষ্টা করলে সবই সম্ভব, বাট অনেক সময় দেখা যায় যে না আমার ভালো লাগতেছে না, অনেকের ভালো লাগে না। একটা কাজ ভালো না লাগলে সেটা বেশিদিন করা যায় না। তো দেখা যায় যে আমরা যদি প্রথম থেকেই শুরু করি, ভার্সিটির শুরুর দিকে আমরা একটা কিছু শুরু করলাম, শেখা শুরু করলাম, কিছুদিন ২ মাস, ৫ মাস, ১ বছর পর যাওয়ার পর আমরা কিন্তু বুঝতে পারবো যে আসলে ক্যারিয়ারটা কোথায় আছে, বা আমি কিছু আমরা জানি না ভার্সিটির শুরুতে। তো তখন আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো, চাইলে যে আমি অন্য আরেকটা কিছু শুরু করলাম। হুম হুম, বলো, আমরা আমরা হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমরা কিন্তু অন্য আরেকটা কিছু আমার পছন্দের আরেকটা জিনিস আমরা শুরু করতে পারবো। হুম কিন্তু আমরা যদি শুরু করি থার্ড ইয়ার বা ফাইনাল শেষের বছর যদি আমরা শুরু করি একটা কিছু শেখা, তখন কিন্তু আমাদের আর ওটা চেঞ্জ করতে গেলে আমাদের ভার্সিটি পড়াশোনার পরে আমাদের বেকার, যেটা লাইফ বলে, বেকার হওয়ার পর আমাদের শিখতে হবে। তো আমরা যে একটা লাইনেই ডিস্ট্রিক্ট থাকবো এরকম হয় না, অনেকেই লাইন চুজ করে। আর কম্পিউটার সায়েন্সের প্রায় সবগুলো জিনিসই ইন্টার কানেক্টেড। আপনি যদি জাভা শিখি, অ্যান্ড্রয়েড শিখি, তখন এটা আমাদের ডটনেটে কাজে লাগবে। ডটনেট শিখতে তখন খুবই সহজ হয়ে যাবে। প্রায় সবকিছুই সেম, সব কনসেপ্ট সেম। ল্যাঙ্গুয়েজটা আলাদা, ফ্রেমওয়ার্ক আলাদা, বাট কনসেপ্ট সেম। আপনি জাস্ট জানেন যে অ্যান্ড্রয়েডে এই কাজে বিভিন্ন অ্যাক্টিভিটি থাকে, বিভিন্ন পেজ থাকে, বিভিন্ন আহ, সবার জন্য পেজ থাকে, বিভিন্ন পেজে আমরা যে চাই, যে অ্যাক্টিভিটি চাই। তো এইগুলা ডেস্কটপেও থাকে, তারপরে আইওএসেও থাকে, সবকিছুই থাকে। বাট এনভায়রনমেন্টটা আলাদা। এনভায়রনমেন্ট শিখতে বেশি দিন সময় লাগে না। যদি আমরা একটা ফ্রেমওয়ার্ক শিখে যাই, একটা ল্যাঙ্গুয়েজ শিখে যাই, সবগুলা ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ গুলো কাছাকাছি। একটা ল্যাঙ্গুয়েজ ভালোভাবে শিখলে আরেকটা ল্যাঙ্গুয়েজ শিখতে আমার সময় লাগে, শিখতে সময় লাগে। আর একটা ফ্রেমওয়ার্ক যখন আমি বুঝে যাব যে আমাকে আজকে আমি অ্যান্ড্রয়েড শেখা শুরু করলাম, অ্যান্ড্রয়েড বুঝে গেলাম যে হ্যাঁ অ্যান্ড্রয়েড এইভাবে এইভাবে কাজ করে, ৬ মাস ১ বছর সময় লাগে। আমি যদি ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডটনেটে যেতে চাই বা অন্য কোনো প্ল্যাটফর্মে যেতে চাই, হুম তাহলে আমার বেশি দিন সময় লাগবে না, আমি ইজিলি ওটা করতে পারবো। তার হুম প্রথম শর্ত বলতে, শর্তটা জাস্ট একটা নলেজ আরেকটার সাথে ইন্টারকানেক্ট। অ্যান্ড্রয়েডের সাথে ডেস্কটপ, আইওএস সবগুলো কানেক্টেড। ওয়েবসাইট যেটা, তো দেখতে সম্পূর্ণ আলাদা, বাট যখন কনসেপ্ট থাকবে যে হ্যাঁ এটা দিয়ে এটা হয়। ডাটাবেস ব্যাকএন্ডটা, অ্যান্ড্রয়েডের ব্যাকএন্ড, ওয়েবের ব্যাকএন্ড আমি জানতাম না। মানে মজার কাহিনী, আমি অ্যান্ড্রয়েডের যে ডাটাবেস ব্যাকএন্ডের কাজটা, ওয়েবের ব্যাকএন্ড যে একই জিনিস আমি এটা জানতাম। অ্যান্ড্রয়েডের ব্যাকএন্ডের কাজ করছি, পরবর্তীতে আমি এটা ওয়েবের ব্যাকএন্ডে সেই জিনিস আমার কি হলো, এটা ওয়েবের তো সেম জিনিস, সেম ভাবে আমি এপিআই তৈরি করতেছি, এপিআই দিয়ে আমি ডাটাবেসের সাথে কানেক্ট ডাটা অ্যাক্সেস করতেছি ডাটাবেসে, হুম সেম জিনিস। আর এই জিনিসগুলা শেখা থাকলে ম্যাক্সিমাম আমার ভার্সিটিতে আমার আমার মতে যেটা মনে হয় যে অনেক পড়াশোনা কম করতে হয় বাকিদের থেকে। প্রায় সবগুলা কোর্সেই আমরা শুধুমাত্র অ্যান্ড্রয়েড শেখার কারণে আমরা কভার হয়েছে। যেরকম আমাদের 7 সেমিস্টার বা 8 সেমিস্টার ছিল, 8 সেমিস্টার ছিল জাভা, ওটা আমি অ্যান্ড্রয়েডের জন্য অটোমেটিক শিখে ফেলছি। ডাটাবেস ওটা শিখে ফেলছি। এরকম প্রায় সবগুলা কোর্সই অটোমেটিক শেখা হয়েছে। তো যেকোনো একটা কিছু শিখলে অন্য অন্য জায়গায় এক জায়গায় স্ট্রিক্ট থাকতে হবে এমন কোনো কথা নেই। একটা জিনিস শেখা হলে অন্য আরেকটা জিনিস পারে, এটা শেখা অনেক সোজা হয়ে যাবে। প্লাস ভার্সিটির যত পড়াশোনা আছে ওগুলাও অনেক সোজা হয়ে যাবে। পড়াশোনা ভার্সিটির পড়াটা অনেক সোজা হয়ে যাবে, কারণ হচ্ছে ওই নলেজটা অলরেডি সে জানে, কোনো না কোনো ভাবে সে শিখে আসছে। হুম। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল বোধহয় তোমার। আর একটা কোশ্চেনটা চলে গেছে। আচ্ছা, তাহলে একটু বলে দাও, যে কোশ্চেন করছে সে যেন আরেকবার কোশ্চেনটা করে, তাহলে অ্যান্সার দিয়ে দিও আর কি।
আচ্ছা সমস্যা নেই, আমরা কথা বলতে থাকি, কোশ্চেন আবার আসবে আর কি। আচ্ছা এখন স্টার্ট আপ নিয়ে আমরা একটু কথা বলি। আমরা অ্যান্ড্রয়েড শিখলাম, ও তার আগে নাহিদের কাছে একটু যাই। নাহিদ একটু যদি বলতা যে আসলে কেউ যদি শুরু করতে চায়। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ জাকির। তো ভাই হ্যালো। স্যার হ্যাঁ স্বাভাবিক হ্যাঁ আমি তোমার কাছে আসতেছি, বললাম যে কেউ যদি কোনো একটা ধরো আমি আজকে শুরু করব আমার ইউআইএক্স ইউএক্স শেখা, তো আমার জন্য তোমার কি সাজেশন, মানে আমি কিভাবে শুরু করতে পারি? কেউ যদি আর কি ইউআইএক্স শুরু করতে চায় তাহলে প্রথমত হলো তাকে ডিসাইড করতে হবে যে সে আসলে কোন প্ল্যাটফর্মে করতে চায়। তার যদি মানে সে হলে অ্যাডোবে সফটওয়্যার ইউজ করতে পারে এবং সে যদি চায় তাহলে সব থেকে ফেমাস যেটা বলা হয় স্কেচ, এটা হলো শুধুমাত্র আইওএস এর জন্য আছে, মানে ম্যাকের জন্য। তো ওটা ইউজ করতে পারে। আচ্ছা আবার অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে যেমন ফিগমা, তারপর অনেকগুলো আছে। তো এগুলা সে ইউজ করতে পারে। মানে প্রথমে তাকে চুজ করতে হবে সে হলো কোন সফটওয়্যার দিয়ে এই কাজগুলো করতে চায়। এরপরে হলো তাকে সফটওয়্যারটা আসলে কিভাবে গো থ্রু হয় বা সফটওয়্যার কোনটা মানে কোন টুলের কাজ কি, কোনটা কোন ফাংশন করে, প্রোটোটাইপিং কিভাবে করে, এই জিনিসগুলো একটু দেখতে হবে। প্রথমে হলো কিভাবে কি চালাতে হয়। এরপর আমি যেটা বলতে চাই সেটা হলো যে লাইক এক্সিস্টিং যে ডিজাইনগুলো আছে, লাইক এক্সিস্টিং যে মার্কেটপ্লেসে বা বিভিন্ন পোর্টফোলিও সাইটে যেমন বিহ্যান্স বা কিবোর্ড এইসব সাইটে যে ডিজাইনগুলো আছে, ওখান থেকে যে ডিজাইনগুলো ভালো লাগে, কাছে মনে হয় যে সুন্দর, সেই ডিজাইনটাকে সম্পূর্ণ ফটোকপি করার চেষ্টা করা, মানে একদম পুরো সম্পূর্ণ জিরো থেকে ওটা দেখে দেখে বানানো। এতে করে হবে কি লাইক ডিজাইনিং করার যে প্রসেসটা বা টুলসগুলো ইউজ করার যে নিয়মগুলো বা কিভাবে টুলগুলো ইউজ করা যায় সেটা একটা দক্ষতা চলে আসে। আর প্লাস সাথে কিছু ডিজাইনের লাইক আমি যে ডিজাইনটা দেখে দেখে করতেছি সেই ডিজাইনের পিছনে যে থটসগুলো আছে যে নিজের মধ্যে বিল্ড আপ হওয়া শুরু করে। আচ্ছা এখান থেকে এত স্পেস দিতে হবে, এই হেডিং এর জন্য আমাকে ফন্ট এতটুকু দিতে হবে, এই জিনিসগুলো ধীরে ধীরে বিল্ড আপ হবে। এই জিনিসগুলো যখন একটা মানুষ লাইক 5-6 মাস বা 1 বছর ধরে করতে থাকবে, আলটিমেটলি তখন নিজের যে আইডিয়াগুলো আছে সেগুলো শুরু করতে পারবে। আচ্ছা তো প্রথমে হলো আর কি লাইক এক্সিস্টিং যারা টপ রেটেড ডিজাইনার আছে বা যাদের ডিজাইনার খুব ভালো হয় তার ডিজাইনগুলোকে ফলো করা। প্রতিদিন হলো 2 থেকে 3 ঘন্টা করে অন্যের ডিজাইন দেখা, এটা আমি নিজেও করে আসি। বিভিন্ন মানে প্রিন্টারেস্ট গুগলে গিয়ে প্রত্যেকদিন হলো আমি নতুন শর্টগুলো আসছে, নতুন ডিজাইনগুলো আসছে আমি দেখি যে তারা আসলে তাদের ফন্টগুলো দিচ্ছিল, নিজে নিজে আমরা এক্সপ্লোরেশন করে করে তবে নিজের একটা বিল্ড আপ হয়। যে আপনি যত দেখবেন, যত মানুষের কাজ দেখবেন, মানুষের একটা মেসেজ বিভিন্নভাবে মানে এক্সপ্রেস করতে পারে। আপনি যখন অন্য মানুষ এক্সপ্রেস করে দেখবেন তখন আপনি বুঝতে আচ্ছা এই ডিজাইনটা এইভাবে এক্সপ্রেস করা যায়, এই একটা থট লাইক একটা আমি একটা ডাটা আমি এইভাবে এক্সপ্রেস করতে পারি, আবার আরেকভাবে এক্সপ্রেস। যেমন হলো দেখেন আমাদের যে গ্রাফগুলো থাকে বা ডাটাগুলো থাকে, সেই ডাটাগুলো হয় আমি মানে কিছু ডাটা আমি বার চার্টে দেখাইতে পারি আবার পাই চার্টও দেখাইতে পারি। তো এখন আমাদের হিউম্যান মাইন্ড আসলে কোনটা বেশি দ্রুত প্রসেস করতে পারে সেই জিনিসগুলো একটু আমার ইচ্ছা। অনেকে হয়তো বা পাই চার্ট কিছু বুঝে না, অনেকে হয়তো যে বার চার্ট ছাড়া মানে বার চার্ট বুঝে না, দেখা যায় যে এর পাশাপাশি অনেক কিছু ডাটা দেওয়া থাকে যার কারণে শুধু এটা নাও টেক্সটটা পরে বুঝতে পারে যেগুলো এই ডাটাটা সে আমাকে দিতে চাচ্ছে। তো যখন আপনি অন্যের ডিজাইনগুলো দেখবেন তখন আপনি নিজে ডিজাইন তৈরি করতে পারবেন। অনেকে ভাবে যে আমি তো টুলস শিখে গেছি এখন আমি নিজেই বানাবো, দেখা যায় যে এই মানে ওটা করতে গেলে হ্যাঁ অনেকের হয়, আমার কাছে অনেকের ট্যালেন্ট থাকি প্লাস বাট জেনারেল যেগুলোর জন্য এটা খুব মানে হার্ড। তখন দেখা যায় যে তাদের একটা ফ্লো থাকে। যেমন হলো আপনি যখন কোনো একটা অ্যাপ যে অ্যাপের মানে পুরো ওয়েব পেজ বলেন বা মানে নলেজ গুলো না গ্যাদার করতে তখন দেখা যাবে একটা পেজ আরেকটা সব ভিন্ন হবে।
ডিজাইন কালার ম্যাচিং করবে না, এটা ইনকনসিস্টেন্ট ফলে ইউজার এক্সপিরিয়েন্স কিছু বাজে হয়ে যাবে। আচ্ছা। তো প্রথমে হলো এই প্রসেসটা শেখা, লাইক কখন কোন কালার ইউজ করতে হয়, কিভাবে কোন ইউজ করতে হয়, কোন ইউজ করলে কিরকম রেজাল্ট আসে। হুম। এরপরে যেতে হবে হলো লাইক বিভিন্ন কনফারেন্স বা বিভিন্ন থিওরিটিক্যাল যে পার্টগুলো থাকে, হ্যাঁ। ইউডেমি, কোর্সেরা, প্লাস ইউটিউব অনেকগুলো অ্যাওয়ার্ডস, তারপরে হলো টেলিটের অনেক সেশন থাকে, যেগুলো হলো যেখানে বলে যে একটা ডিজাইনের পিছনে কিরকম থটস দিতে হয়। একটা সিম্পল একটা বেস ডিজাইনের পিছনে অনেক বড় বড় চিন্তা করতে হয়, যে লাইক আমি হলো এই জায়গায় সার্চ বাটন দিব না, আমি ওই জায়গায় দিব, ডান সাইডে না বাম সাইডে, মাঝখানে দিব। তো এই জিনিসগুলো হলো ম্যানেজ। তখন যখন মানে বড় বড় ডিজাইনারদের কনফারেন্স বা টকস যখন আপনি দেখবেন, তখন আপনি আপনার মানে ক্রিটিক্যাল থিঙ্কিং যে পার্টটা বলা হয় সেটা চলে আসে। আর ক্রিটিক্যাল থিঙ্কিং পার্টটা যখন চলে আসে, তখন হলো আপনাকে যখন একজন ইউজার মানে একজন ক্লায়েন্ট ব্রিফ দিবে যে আমার এই টাইপের অ্যাপ লাগবে, তখন আপনি খুব দ্রুত হইলেও মানে পুরো স্ট্রাকচারটা বানাতে করতে হবে, আচ্ছা এটার পর এটা করতে হবে। এরপরে যখন ওই জিনিসগুলো আপনার হয়ে যাবে, তখন হলো আপনাকে চলে আসতে হলো মানে সিস্টেম আর্কিটেকচার। এখন আপনার কাছে বিক্ষিপ্ত ভাবে তৈরি হয়ে গেছে যে আমার ক্লায়েন্ট এগুলো চাচ্ছে, তার জন্য এই স্কিলগুলো বা এই ফাংশনাল লাগে। এরপর আপনাকে হলো সিস্টেম আর্কিটেকচার চলে আসছে, যেটা আমি এখন কোনটার সাথে কোনটা দিব, আমার এই বাটনে চাপ দিলে আসলে কোন পেজে যাবে, পেজে যাবে না ওই পেজেই থাকবে, এই সবগুলো জিনিস হলো বুঝে ফেলা। একটা স্ক্রিনের মধ্যে একটা মোবাইলের অ্যাপের যে স্ক্রিন থাকে, সেই স্ক্রিন কতটুকু দেখাবো, যেমন নিচে হলো একটা থাকে বটন এলিভেশন, এখানে বিভিন্ন থাকে লাইক অ্যাড টু কার্ট একটা স্কিল থাকে। এখন আমি তো ওখানে দিব নাকি সাইড মেনুতে দিব, মানে সাইড ন্যাভিগেশনে দিব, এই জিনিসগুলো তখন চলে আসবে। তখন এই জিনিসগুলো সিস্টেম আর্কিটেক্টে ইউএক্সটা আসলে অ্যাকচুয়ালি একসাথে গোছানোটাই বেটার হয়। তখন হয়ে গেলে ওই জিনিসটা একটা ইয়ে চলে আসে। এবং এই স্ট্রাকচারটা গঠনের মানে পরবর্তী ধাপটা সেটা হলো ওয়ার ফ্রেম। আমি হাতে হাতে দেখে ফেললাম যে আচ্ছা আমি এটাকে এইভাবে দেখা দিচ্ছি, এই ওয়ার ফ্রেম পাশে নোট করে রাখতে হবে যে লাইক এই ফাংশন এইভাবে কাজ করবে, এই ফাংশন এইভাবে কাজ করবে, বাটনটাতে এই ধরনের ইফেক্ট থাকতে পারে। হ্যাঁ, এবং এই জিনিসগুলো হলো করে দেওয়ার পরে এই ওয়ার ফ্রেমটা দেওয়া হলো ইউআই ডিজাইনের কাছে। তখন হলো সে ওটা দেখে বা তখন আপনি ওটা দেখে ডিজাইনটা করতে পারবেন। এবং যখন আপনি ইউআই ডিজাইন করবেন, তখন আপনাকে তো পিক্সেল পারফেক্ট এরকম আর কি এসে চলে আসছে যে আপনি হয় মানে একটু ডানে বামে হইলে চোখে দেখবে যে আনব্যালেন্স চলে আসছে, বাটনটা দেখতে কম তখনটা দেখানোর জন্য খুব চিকন করে ফেলছে, চিকন করে ফেলার কারণে দেখা যায় যে একটু মানে ইনকনসিস্টেন্ট হয়ে যায়। তাহলে আপনাকে ব্র্যান্ডিং কালার ম্যানেজ করে লোগোর যে কালারটা অনেক বেশি আলাদা থেকে কালার নিয়ে পুরো ইউআইটা প্রথমে হলো অন্য মানুষের কাজ দেখে দেখে শুরু করা, ধীরে ধীরে হলো নিজের কাছে চলে আসে। এটা আমার কাছে মনে হয় কারণ প্র্যাকটিস করতে করতে হলো ভালো করে চলে আসে। প্র্যাকটিস হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্যই। আচ্ছা, তো এখন আমরা আসলে অনেক কিছুই শুনলাম, শিখলাম। তো একটা কমন কোশ্চেন দুইজনকেই করব, সেটা হচ্ছে যে ভার্সিটিতে যে পড়াশোনা আছে সেটার সাথে কাজের আসলে পার্থক্য কেমন হয়, বা ভার্সিটির পড়াশোনা কি আসলে আমাদের কাজে হেল্প করে, মানে প্র্যাকটিক্যাল লাইফে যখন আমরা কাজ করতে যাই? এটা এটা আর কি মানে যতটুকু আমার হলো ক্যারিয়ার লাইফ চলতেছে হচ্ছে, তো ম্যাক্সিমাম বলতে গেলে কি যতজন আসলে এটা নিয়ে কথা হচ্ছে, সবাই একটা কথাই বলছে যে ভার্সিটিতে শিখে আসছি একটা, এখন করতেছে আরেকটা, এবং তারা খুব ভালোভাবে। আচ্ছা, আমাদের কোশ্চেনটা ছিল হচ্ছে আহ, আমাদের রেগুলার যে পড়াশোনা সেটার সাথে তোমাদের কাজের যে রিলেশন সেটা কি কেমন আছে, উপকারে আসে না অপকারে আসে না হেল্প করতেছে, বা এক্সট্রা কি কি করা লাগে তোমাদের সেগুলো একটু বলো। ডিজাইনের ক্ষেত্রে যেটা বলবো যে আসলে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর সাথে ডিজাইনের যে কানেকশন সেটা আসলে খুবই কম, এবং এটা নিয়ে আসলে প্রচুর চিন্তা ভাবনা করছিলাম যে আসলে আমাদের ডিজাইন পারি আর পড়তেছে হলো কম্পিউটার মানে প্রোগ্রামিং নিয়ে, যেটা দুটোর সাথে কোনো রিলেশন নাই, কি করা যায়। আলটিমেটলি অনেক রিসার্চের পর যেটা পেয়েছি সেটা হলো আর কি ইউআই ইউএক্স ডিজাইন আর কি, যেটাকে বলা হয়। কারণ আপনি যদি ভালো একজন ইউআই ডিজাইনার এবং ইউএক্স ডিজাইনার হতে চান, আপনাকে অবশ্যই প্রোগ্রামিং নলেজ থাকতে হবে।
এবং প্রোগ্রামিং যদি নাও থাকে তো আপনাকে এতটুকু জানতে হবে যে আসলে যেই প্ল্যাটফর্মের উপরে তাহলে আপনি ইমপ্রুভমেন্টটা বুঝতে পারবেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা আমি যে কোশ্চেনটা চলে গেছে। আচ্ছা, এরপরে সেটা হচ্ছে কিন্তু সবার তো অনেক এক্সপিরিয়েন্স থাকে না, এন্ড হয়তো এনভায়রনমেন্টটাও ডিফারেন্ট থাকে, তাহলে তারা কিভাবে কোনো ফিল্ড চলে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ তুমি বলো, আচ্ছা শুনতে আচ্ছা পাচ্ছি। একটা আচ্ছা এখানে তাহলে তারা কিভাবে কোনো ফিল্ড স্টিক স্টিক থাকে। আচ্ছা, তো আমরা যদি প্রথম দিক থেকে ভার্সিটির শুরুর দিক থেকে কোনো বিষয়ে চুজ করি, তাহলে ওটা কিন্তু আমাদের চেঞ্জ করার একটা অপশন থাকে, যে আমার একটা জিনিস আমি শুরু করলাম, অনেক কিছুই আছে যেগুলো আমার সাথে যাবে না। আমার সাথে যাবে না বলতে আমি পারবো না একটা জিনিস সবকিছু সবাইকে দ্বারা সম্ভব হয় না। অবশ্য চেষ্টা করলে সবই সম্ভব, বাট অনেক সময় দেখা যায় যে না আমার ভালো লাগতেছে না, অনেকের ভালো লাগে না, একটা কাজ ভালো না লাগলে সেটা বেশি দিন করা যায় না। তো দেখা যায় যে আমরা যদি প্রথম দিকে শুরু করি, ভার্সিটির শুরুর দিকে আমরা একটা কিছু শুরু করলাম, শেখা শুরু করলাম, কিছুদিন 2 মাস 5 মাস 1 বছর পর যাওয়ার পর আমরা কিন্তু বুঝতে পারবো যে আসলে ক্যারিয়ারটা কোথায় আছে, বা আমি এখান থেকে কি কি জানি, অনেক কিছু আমরা জানি না ভার্সিটির শুরু। তো তখন আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো, চাইলে যে আমি অন্য আর একটা কিছু শুরু করলাম। হুম হুম বলো, আমরা আমরা হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আমরা কিন্তু অন্য আরেকটা কিছু আমার পছন্দের আরেকটা জিনিস আমরা শুরু করতে পারবো। হুম কিন্তু আমরা যদি শুরু করি থার্ড ইয়ার বা ফাইনাল শেষের বছর যদি আমরা শুরু করি একটা কিছু শেখা, তখন কিন্তু আমাদের আর ওটা চেঞ্জ করতে গেলে আমাদের ভার্সিটি পড়াশোনার পরে এটা আমাদের বেকার, যেটা লাইফ বলে, বেকার হওয়ার পর আমাদের একটা কিছু শিখতে হবে। তো আমরা যে একটা লাইনেই ডিস্ট্রিক্ট থাকবো এরকম হয় না, অনেকেই লাইন চুজ করে। আর কম্পিউটার সায়েন্সের প্রায় সবগুলো জিনিসই ইন্টারকানেক্টেড। আপনি যদি জাভা শিখি, অ্যান্ড্রয়েড শিখি, তখন এটা আমাদের ডট নেটে কাজে লাগবে। ডট নেট শিখতে তখন খুবই সহজ হয়ে যাবে। প্রায় সব কিছুই সেম, প্রায় সব কনসেপ্ট সেম। ল্যাঙ্গুয়েজটা আলাদা, ফ্রেমওয়ার্ক আলাদা, বাট কনসেপ্ট সেম। আপনি জাস্ট জানেন যে অ্যান্ড্রয়েডে এই কাজ হয়, বিভিন্ন অ্যাক্টিভিটি থাকে, বিভিন্ন পেজ থাকে, বিভিন্ন আহ, সবার জন্য ইজি করে বলছে পেজ থাকে, বিভিন্ন পেজে আমরা যে যাই, অ্যাক্টিভিটিতে যাই। তো এইগুলা ডেস্কটপেও থাকে, তারপরে আইওএসেও থাকে, সবকিছুই একই। বাট এনভায়রনমেন্টটা আলাদা। এনভায়রনমেন্ট শিখতে বেশি দিন সময় লাগে না। যদি আমরা একটা ফ্রেমওয়ার্ক শিখে যাই, একটা ল্যাঙ্গুয়েজ শিখে যাই, সবগুলা ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ গুলা কাছাকাছি। একটা ল্যাঙ্গুয়েজ ভালোভাবে শিখলে আরেকটা ল্যাঙ্গুয়েজ শিখতে আমার সময় লাগবে, শিখতে সময় লাগবে। আর একটা ফ্রেমওয়ার্ক যখন আমি বুঝে যাব, যে আমাকে আজকে আমি অ্যান্ড্রয়েড শেখা শুরু করলাম, অ্যান্ড্রয়েড বুঝে গেলাম যে হ্যাঁ অ্যান্ড্রয়েড এইভাবে এইভাবে কাজ করে, 6 মাস 1 বছর সময় লাগবে। আমি যদি ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডট নেটে যেতে চাই বা অন্য কোনো প্ল্যাটফর্মে যেতে চাই, হুম তাহলে আমার বেশি দিন সময় লাগবে না, আমি ইজিলি ওটা করতে পারবো। তার হুম প্রথম শর্ত বলতে, শর্ত না, জাস্ট একটা নলেজ আর একটার সাথে ইন্টারকানেক্টেড। অ্যান্ড্রয়েডের সাথে ডেস্কটপ আইওএস সবগুলো কানেক্টেড। ওয়েবসাইট যেটা দেখতে সম্পূর্ণ আলাদা, বাট যখন কনসেপ্ট থাকবে যে হ্যাঁ এটা দিয়ে এটা হয়। ডাটাবেস ব্যাকএন্ডটা, অ্যান্ড্রয়েডের ব্যাকএন্ড, ওয়েবের ব্যাকএন্ড আমি জানতাম না। তার একটা মজার কাহিনী, আমি অ্যান্ড্রয়েডের যে ডাটাবেস ব্যাকএন্ডের কাজটা, ওয়েবের ব্যাকএন্ড যে একই জিনিস আমি এটা জানতাম। আমি অ্যান্ড্রয়েডের ব্যাকএন্ডের কাজ করছি, পরবর্তীতে আমি এটা ওয়েবের ব্যাকএন্ডে সেই জিনিস আমার কি হলো, এটা ওয়েবে তো সেম জিনিস, সেম ভাবে আমি এপিআই তৈরি করতেছি, এপিআই দিয়ে আমি ডাটাবেসের সাথে কানেক্ট হয়ে আমি ডাটা অ্যাক্সেস করতেছি ডাটাবেসে, সেম হুম জিনিস। আর এই জিনিসগুলা শেখা থাকলে ম্যাক্সিমাম আমার ভার্সিটিতে, আমার আমার মতে যেটা মনে হয় যে অনেক পড়াশোনা কম করতে হয় বাকিদের থেকে। প্রায় সবগুলা কোর্সেই আমরা শুধুমাত্র অ্যান্ড্রয়েড শেখার কারণে আমার কভার হয়ে যায়। যেরকম আমাদের 7 সেমিস্টার বা 8 সেমিস্টার ছিল, 8 সেমিস্টার ছিল জাভা, ওটাতে আমি অ্যান্ড্রয়েডের জন্য অটোমেটিক শিখে ফেলছি। ডাটাবেস ওটা শিখে ফেলছি। এরকম প্রায় সবগুলা কোর্সই
অটোমেটিক শেখা হয়ে যায়। তো যে কোনো একটা কিছু শিখলে অন্য অন্য জায়গায় এক জায়গায় স্ট্রিক্ট থাকতে হবে এমন কোনো কথা নেই। একটা জিনিস শেখা হলে অন্য আর একটা জিনিস কানেক্ট, সেটা শেখা অনেক সোজা হয়ে যাবে। প্লাস ভার্সিটির যত পড়াশোনা আছে ওগুলাও অনেক সোজা হয়ে যাবে। পড়াশোনাটা ভার্সিটির পড়াটা অনেক সোজা হয়ে যাবে, কারণ সে ওই নলেজটা অলরেডি সে জানে, কোনো না কোনো ভাবে সে শিখে আসছে ওর জায়গায়। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল বোধহয় আচ্ছা, তোমার। আর একটা কোশ্চেনটা চলে গেছে কোশ্চেন। আচ্ছা, তাহলে একটু বলে দাও, যে কোশ্চেন করছে সে যেন আরেকবার কোশ্চেনটা করে, তাহলে অ্যান্সার দিয়ে দিও আর কি। হুম, আচ্ছা, সমস্যা নেই, আমরা কথা বলতে থাকি, কোশ্চেন আবার আসবে আর কি। আচ্ছা, এখন স্টার্ট আপ নিয়ে আমরা একটু কথা বলি। আমরা অ্যান্ড্রয়েড শিখলাম। তার আগে নাহিদের কাছে একটু যাই। নাহিদ, একটু যদি বলতা যে আসলে কেউ যদি শুরু করতে চায়। আচ্ছা আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, জাকির। আচ্ছা, তো তাই জি হ্যালো। স্যার। হ্যাঁ স্যার, আবার একটু ভালো করে বলছেন। হ্যাঁ, আমি তোমার কাছেই আসতেছি। বললাম যে কেউ যদি কোনো একটা, ধরো আমি আজকে শুরু করবো আমার ইউআইএক্স ইউএক্স শেখা, আমার জন্য তোমার কি সাজেশন, আমি কিভাবে শুরু করতে পারি? আহ, কেউ যদি আর কি ইউআইএক্স শুরু করতে চায় তাহলে প্রথমে হলো তাকে ডিসাইড করতে হবে যে সে আসলে কোন প্ল্যাটফর্মে করতে চায় আর কি। লাইক তার যদি মানে সে হলো অ্যাডোবে সফটওয়্যার ইউজ করতে পারে, আবার সে যদি চায় তাহলে সব থেকে ফেমাস যেটা বলা হয় স্কেচ, এটা হলো শুধুমাত্র আইওএস এর জন্য আছে, হুম, মানে ম্যাকের জন্য আছে অ্যাপল প্রোডাক্ট, মানে অ্যাপলের জন্য। তো ওটা ইউজ করতে পারে আর কি। আবার আচ্ছা। অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে যেমন ফিগমা, তারপরে হলো আরো অনেকগুলো আছে। তো এগুলা সে ইউজ করতে পারে। মানে প্রথমে তাকে চুজ করতে হবে সে হলো কোন সফটওয়্যার দিয়ে আর কি কাজগুলো করতে চায়। এরপরে হলো তাকে সফটওয়্যারটা আসলে কিভাবে গো থ্রু হয়, বা সফটওয়্যারে কোনটা মানে কোন টুলের কাজ কি, কোনটা কোন ফাংশন করে, প্রোটোটাইপিং কিভাবে করে, এই জিনিসগুলো একটু দেখতে হবে প্রথমে, হলো যে কিভাবে কি চালাতে হয়। এরপর আমি যেটা বলতে চাই সেটা হলো যে লাইক এক্সিস্টিং যে ডিজাইনগুলো আছে, লাইক এক্সিস্টিং যেই মার্কেট প্লেসে বা বিভিন্ন পোর্টফোলিও সাইটে যেমন বিহ্যান্স বা ড্রিবল, এইসব সাইটে যে ডিজাইনগুলো আছে, ওখান থেকে যে ডিজাইনগুলো ভালো লাগে, নিজের কাছে মনে হয় যে না, এই ডিজাইনটা খুব সুন্দর, সেই ডিজাইনটাকে সম্পূর্ণ ফটোকপি করার চেষ্টা করা, মানে একদম পুরো সম্পূর্ণ জিরো থেকে ওটা দেখে দেখে বানানো। এতে করে হবে কি, লাইক ডিজাইন করার যে প্রসেসটা বা টুলস গুলা ইউজ করার যে নিয়মগুলা, বা কিভাবে টুলস গুলা ইউজ করা যায়, সেটা একটা দক্ষতা চলে আসবে। আর প্লাস হলো সাথে কিছু ডিজাইনের, লাইক আমি যা ডিজাইনটা দেখে দেখে করতেছি, সেই ডিজাইনের পিছনে যে থটস গুলো, সেগুলো ধীরে ধীরে নিজের মধ্যে বিল্ড আপ হওয়া শুরু করবে। আচ্ছা, এখান থেকে এতটুকু স্পেস দিতে হবে, এই হুম, হেডিং এর জন্য আমাকে ফন্টস এতটুকু দিতে হবে। তো এই হুম, জিনিসগুলো ধীরে ধীরে বিল্ড আপ হয়ে যাবে। তো এই জিনিসগুলো যখন একটা মানুষ লাইক 5-6 মাস বা 1 বছর ধরে করতে থাকবে, আলটিমেটলি তখন সে নিজের যে আইডিয়া গুলো আছে সেগুলো তখন সে বানানো শুরু করতে পারবে। আচ্ছা। তো প্রথমে হলো আর কি, লাইক এক্সিস্টিং যারা টপ রেটেড ডিজাইনার আছে বা যাদের ডিজাইনগুলো খুব ভালো হয়, তার ডিজাইনগুলোকে ফলো করা। প্রতিদিন হলো 2 থেকে 3 ঘন্টা করে অন্যের ডিজাইন দেখা, যেটা আমি নিজেও করি এখন। বিভিন্ন মানে পিন্টারেস্ট, বিহ্যান্স এগুলো গিয়ে প্রত্যেকদিন হলো আমি লাইক নতুন কি শর্টস গুলো আসছে, নতুন কি ডিজাইন গুলো আসছে, এগুলো আমি দেখি, হুম, যে তারা আসলে তাদের থট গুলো কি, সেগুলো নিজে নিজে অ্যানালাইজ করার চেষ্টা করি। করে করে তারপর নিজে একটা মানে বিল্ড আপ হয়। বিষয়টা যে আপনি যত দেখবেন, যত মানুষের কাজ দেখবেন, মানুষ কিভাবে একটা মেসেজ, বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে মানে এক্সপ্রেস করতে পারে। আপনি যখন অন্য মানুষ এক্সপ্রেস করে দেখবেন, তখন আপনি বুঝবেন যে আচ্ছা, এই ডিজাইনটা এইভাবে এক্সপ্রেস করা যায়। এই একটা থটস, লাইক আমি একটা ডাটা আমি এইভাবে এক্সপ্রেস করতে পারি, আবার আরেকভাবে এক্সপ্রেস করতে পারি। যেমন হলো দেখেন, আমাদের যে গ্রাফ গুলো থাকে বা একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটাগুলো থাকে, সেই ডাটাগুলো হয় আমি মানে কিছু ডাটা আছে যেগুলো আমি বার চার্টে দেখাইতে পারি, আবার পাই চার্টে দেখাইতে পারি। তো হুম, এখন আমাদের হিউম্যান মাইন্ড আসলে কোনটা বেশি দ্রুত প্রসেস করতে পারে, সেই জিনিসগুলো একটু অ্যানালাইসিস করা। অনেকে হয়তো বা পাই চার্ট কিছুই বুঝে না, অনেকে আছে যে বার চার্ট ছাড়া মানে বার চার্টই বুঝে না কিরকম ভাবে কাজ হুম, করে। তো দেখা যায় যে এর পাশাপাশি অনেক হেল্পফুল কিছু ডাটা দেওয়া থাকে, যেটার কারণে মানুষ শুধু এটা না বুঝে, টেক্সটটা পরে বুঝতে পারে যে হলো এখানে আমি এই ডাটাটা সে আমাকে দিতে যাচ্ছে। হুম, তো যখন আপনি অন্যের ডিজাইন গুলো দেখবেন,
তখন আপনি নিজে ডিজাইন তৈরি করতে পারবেন। অনেকে ভাবে যে আর আমি তো টুলস শিখে গেছি, এখন আমি নিজেই বানাবো। দেখা যায় যে যেই মানে ওটা করতে গেলে হ্যাঁ অনেকের হয়, এমন না যে অনেকের হয় না, অনেকের মানে ভাই বোন ট্যালেন্ট থাকি প্লাস মানুষ থাকে, বাট জেনারেল পিপলের জন্য এটা খুব মানে হার্ড হয়ে যায়। তখন দেখা যায় যে তাদের একটা ফ্লো থাকে না। যেমন হলো আপনি যখন কোনো একটা অ্যাপ ইউজ করবেন, দেখবেন যে অ্যাপের কানেক্ট মানে পুরো ওয়েব পেজ বলেন বা বলেন ডিজাইনিং এই অ্যাপের মানে নলেজ গুলো না গ্যাদার করতে পারেন, তখন দেখা যাবে একটা পেজ একটা সম্পূর্ণ ভিন্ন হবে, দেন কালার ম্যাচিং করবে না, একটা ইনকনসিস্টেন্ট তৈরি হবে, ফলে ইউজার এক্সপিরিয়েন্সটা প্রচুর বাজে হয়ে যাবে। তো প্রথমে হলো এই প্রসেসগুলো শেখা, লাইক কখন কোন কালার ইউজ করতে হয়, কিভাবে কোন টুল ইউজ করতে হয়, কোন টুল ইউজ করলে কিরকম রেজাল্ট আসে। এরপরে যেতে হবে হলো লাইক বিভিন্ন কনফারেন্স হয়, বিভিন্ন থিওরিটিক্যাল যে পার্টগুলো থাকে, লাইক ইউডেমি, কোর্সেরা, প্লাস হলো ইউটিউবে অনেক হলো অ্যাওয়ার্ডস, তারপরে হলো টেডিটের অনেক সেশন থাকে যেগুলো হলো যেখানে বলে যে একটা ডিজাইনের পিছনে কিরকম থটস দিতে হয়। একটা সিম্পল একটা পেজ ডিজাইনের পিছনে অনেক বড় বড় চিন্তা করতে হয়, যে লাইক আমি হলো এই জায়গায় সার্চ বাটন দিব নাকি আমি ওই জায়গায় দিব, ডান সাইডে না বাম সাইডে দিব নাকি মাঝখানে দিব। তো এই জিনিসগুলো হলো ম্যাটার করে। তখন যখন মানে বড় বড় ডিজাইনারদের কনফারেন্স বা টকস যখন আপনি দেখবেন, তখন আপনি আপনার মানে যে ক্রিটিক্যাল থিঙ্কিং যে পার্টটা বলা হয় সেটা চলে আসবে। আর ক্রিটিক্যাল থিঙ্কিং পার্টটা যখন চলে আসবে, তখন হলো আপনাকে যখন একজন ইউজার মানে একজন ক্লায়েন্ট ব্রিফ দিবে যে আমার এই টাইপের অ্যাপ লাগবে, তখন আপনি খুব দ্রুত হইলো মানে পুরো স্ট্রাকচারটা বানায় ফেলতে পারবেন, আচ্ছা এটার পর এটা করবো, এটার পর এটা করবো, এটার পর এটা করবো। এরপরে যখন ওই জিনিসগুলো আপনার হয়ে যাবে, তখন হলো আপনাকে চলে আসতে হলো মানে সিস্টেম আর্কিটেকচারে। এখন আপনার কাছে বিক্ষিপ্ত ভাবে তৈরি হয়ে গেছে যে আমার ক্লায়েন্ট এগুলো চাচ্ছে, তার জন্য এই স্কিমগুলো বা এই ফাংশনগুলো লাগবে। এরপর আপনাকে হলো সিস্টেম আর্কিটেকচার চলে আসতে হবে, লাইক আমি এখন কোনটার সাথে কোনটা দিব, আমার এই বাটনে চাপ দিলে আসলে কোন পেজে যাবে, নাকি পেজে যাবে নাকি ওই পেজেই থাকবে, এই সবগুলো জিনিস হলো গোছায় ফেলা। একটা স্ক্রিনের মধ্যে একটা মোবাইলে অ্যাপের যে স্ক্রিন থাকে, সেই স্ক্রিনে কতটুকু দেখাবো, লাইক যেমন অনেকে থাকে যে নিচে হলো একটা থাকে বটম নেভিগেশন থাকে, ওখানে বিভিন্ন থাকে লাইক সাপোজ অ্যাড টু কার্ট, কার্ট হিস্ট্রি থাকে। এখন আমি ওটা ওখানে দিব নাকি সাইড মেনুতে দিব, মানে সাইড নেভিগেশনে দিব, এই জিনিসগুলো তখন চলে আসে। তখন এই জিনিসগুলো সাথে সাথে কি সিস্টেম আর্কিটেক্টে ইউএক্সটা আসলে অ্যাকচুয়ালি একসাথে গোছানোটাই বেটার হয়। তখন হয়ে গেলে একটা জিনিসটা একটা ইয়েতে চলে আসে। এবং এই স্ট্রাকচারটা গঠনের মানে পরবর্তী যে ধাপটা সেটা হলো ওয়ার ফ্রেম করে ফেলা। লাইক আমি হলো হাতে হাতে এগিয়ে ফেললাম যে আচ্ছা আমি এটাকে এইভাবে দেখাতে চাচ্ছি, এই ওয়াইফাই পাশে নোট করে রাখতে হবে যে লাইক এই ফাংশনটা এইভাবে কাজ করবে, এই ফাংশনটা এইভাবে কাজ করবে, বাটনটাতে এই ধরনের ইফেক্ট থাকতে পারে। হ্যাঁ, এবং এই জিনিসগুলো হলো করে দেওয়ার পরে ওই ওয়ার ফ্রেমটা দেওয়া হলো ইউআই ডিজাইনারের কাছে। তখন হলো সে ওইটা দেখে বা তখন আপনি হলো ওটা দেখে ডিজাইনটা করতে পারবেন। এবং যখন আপনি ইউআই ডিজাইন করবেন, তখন আপনাকে পুরো পিক্সেল পারফেক্ট এরকম আর কি জিনিসটা চলে আসে যে আপনি হয় মানে একটু ডানে বামে হইলে চোখে দেখবেন যে আনব্যালেন্স চলে আসবে, লাইক বাটনটা দেখতে একটু অদ্ভুত লাগতেছে, আপনি বাটনটা দেখানোর জন্য খুব চিকন করে ফেলছেন, ওই চিকন করে ফেলার কারণে দেখা যায় যে প্রচুর মানে ইনকনসিস্টেন্ট তৈরি হয়। তখন হলো আপনাকে ব্র্যান্ডিং কালার ম্যানেজ করে লোগোর যে কালার দেওয়া থাকে সেই কালারটা থেকে কালার নিয়ে হলো আপনাকে পুরো ইউআইটা করতে হবে। প্রথমে হলো অন্য মানুষের কাজ দেখে দেখে শুরু করা, ধীরে ধীরে হলো নিজের কাছে চলে আসা। এটা আমার কাছে মনে হয় বেস্ট, কারণ প্র্যাকটিস করতে করতে হলো এটা ভালো করে চলে আসে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা। হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্যই। আচ্ছা, তো এখন আমরা আসলে অনেক কিছুই শুনলাম, শিখলাম। একটা কমন কোশ্চেন দুইজনকেই করবো, সেটা হচ্ছে যে ভার্সিটিতে যে পড়াশোনা আছে সেটার সাথে কাজের আসলে পার্থক্য কেমন হয়, বা ভার্সিটির পড়াশোনা কি আসলে আমাদের কাজে হেল্প করে, মানে প্র্যাকটিক্যাল লাইফে যখন আমরা কাজ করতে যাই? হ্যাঁ, এটা এটা আর কি খুব মানে যতটুকু আমার হলো ক্যারিয়ার লাইফ চলতেছে আপাতত, তো ম্যাক্সিমাম বলতে গেলে কি যে লাইক যতটা মানুষের সাথে এটা নিয়ে কথা হয়েছে, সবাই একটা কথাই বলছে যে ভার্সিটিতে শিখে আসছে একটা, এখন করতেছে আরেকটা। এবং তারা খুব
খুব ভালোভাবে এটা বলছে যে আমাদের যেই মানে ভার্সিটি এডুকেশন আর জব লাইফ এটা হিউজ। যেমন আপনি আপনার ভার্সিটি থেকেই হলো লাইক জব পেয়ে যাওয়া এটা খুব সিএসসি পরে ভার্সিটি পাস করার পর হলো তারপর হলো কোনো যে ইন্টার্নশিপ করে হলো জবটা পায়। এটা খুবই মানে একটা কমন প্রসেস হয়ে গেছে মানে ম্যাক্সিমামের জন্য যারা খুব ইজিলি আর কি। আচ্ছা আমার এখানে একটু ডিসকানেক্ট হয়ে গেছিল আর কি। হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা নাহিদের কাছে যেটাই ছিলাম ওইখান থেকে শুরু করি। পড়াশোনা আর হচ্ছে কাজ। হ্যালো স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ নাহিদ শুরু করো তোমার। হ্যাঁ স্যার, যেটা বলতেছিলাম আর কি যে আমি তো পড়ালেখা করতেছি হলো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ, যেটা হলো বলতে যা বলা যায় আর কি সম্পূর্ণ কোডিং প্রোগ্রামিং এর উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ সম্পূর্ণটা হলো প্রোগ্রামিং এবং কতটুকু সে ভালো কি মানে প্রবলেম সলভিং করতে পারে। আর আমার ক্যারিয়ারটা হয়ে যাচ্ছে হলো সম্পূর্ণ ডিজাইনিং এর উপরে। তো কোথায় প্রোগ্রামিং আর কোথায় আমি হলো অ্যাডোব সফটওয়্যার ডিজাইন করতে সম্পূর্ণ ভিন্ন। তো অনেক চিন্তা ভাবনা পর আর কি লাইক অনেকের সাথে কনসালটেন্সি করছি, অনেকের সাথে কথাবার্তা বলছি। তো আলটিমেটলি যে ডিসিশনটা আসছিল সেটা হলো যে প্রোগ্রামিং এর সাথে ইউআই ইউএক্স ডিজাইন যেটা সেটা আসলে রিলেটেড, মানে অনেকটা অংশে হলো ওভারল্যাপ করে। লাইক আমরা যখন কোনো জিনিসের ডিজাইন করব, সেই ডিজাইনটা যেই প্ল্যাটফর্মে বানানো হবে, সাপোজ সেটা যদি অ্যান্ড্রয়েড অ্যাপ হয়, সেটা যদি সে ফ্লাটার দিয়ে করতে চায়, হ্যাঁ তাহলে আমি ডিজাইনটা করছি সেটাকে আসলে ফ্লাটার দিয়ে করা সম্ভব কিনা, ফ্লাটারে এরকম মানে মানে অপশন আছে কিনা যে লাইক কোডিং করে আমি এই পুরো ফিল্ডটা আনতে পারবো। হ্যাঁ যদি সেটা না হয় তাহলে আমার ডিজাইনটা সম্পূর্ণ বৃথা। লাইক সেটা যদি প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন না করতে পারে তাহলে তো আমার ডিজাইনটার উপর কোনো লাভ নেই। তো অবভিয়াসলি একটা ডিজাইনারের ডিজাইন করার সময় মাথায় থাকতে হবে যে আমি যে ডিজাইনটা করতেছি সেটা আসলেই কি আমি সেটাকে আমার যে প্রোগ্রামার ডেভেলপার আছে সেটাকে প্র্যাকটিক্যাল বা রিয়েল লাইফ যেই মানে আনতে পারবে কিনা কোডিং এর মাধ্যমে। তো একজন ইউআই ডিজাইনার অবশ্যই ওই বিভিন্ন প্ল্যাটফর্ম যেগুলো আছে সেগুলো সম্পর্কে বেসিক আইডিয়া হলে থাকতে হবে। আর সে কোডিংটা পারে তাহলে সে আরো ভালো। লাইক সে হলো তখন হলো এক্সএমএল যে পার্টটা আছে লাইক ফ্রন্ট এন্ড যে পার্টটা আছে সেটা সে করে দিতে পারবে। আর কোথাও যদি ডেভেলপার আটকায় যায় তখন সেটাকে বলতে পারবে আচ্ছা এটা এইভাবে করা যায়, এভাবে করা যায়। তো এক কথায় কোডিং এর সাথে বা মানে সিএসসি যে পড়ালেখা সিস্টেম অ্যানালাইসিস সিস্টেম ডিজাইন এটার সাথে হলো আর কি ওই আমি ডিজাইনের একটা সম্পর্ক মানে ইউআই ডিজাইনের সম্পর্ক খুঁজে পাইছি আর কি। এই জন্য আর কি আমার এখন আর কি এই গ্রাফিক ডিজাইনের যে ব্রড একটা সাইড মানে ব্যান্ড ডিজাইন থেকে আমি হালকা একটু সরে এসে এখন ইউএক্স এর দিকে আর কি ধাপে করছি আর কি। আর ভার্সিটি অ্যাকচুয়ালি আসলে কোনো কিছু ভাবে আর কি ডিপলি তো কোনোভাবেই দেখানো সম্ভব না 4 বছরে। 4 বছরে কতটুকু বা শেখানো যায়। হ্যাঁ তো ভার্সিটির যেই কোর্সগুলো আমার সব থেকে বেশি হেল্প করছে সেটা হলো যে সিস্টেম অ্যানালাইসিস ডিজাইন যেটা আর কি থাকে আর কি। এখানে লেগে পুরো সিস্টেমটাকে আর কি মানে বিভিন্ন টুকরো টুকরো ভাগে ভেঙে যে একটা প্রসেস তৈরি করা আর কি, এই জিনিসটা আর কি প্রচুর কাজে লাগে। তারপরে হলো যে এই অ্যাজাইল, তারপর হলো ওয়াটারফল সিস্টেম, এই জিনিসগুলো আসলে ইউআই ডিজাইনে প্রচুর ইউজ হয়। লাইক খুব বেসিক লেভেলে এই জিনিসগুলো ইউজ হয়। যখন আপনি হলো ওই জিনিসগুলো আর কি জানা থাকে ওই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পার্টের, তো এই ইউএক্স ডিজাইনটা খুব আর কি ইজি হয়ে যায় আর কি। তখন আমাকে পুরো টাস্কগুলো খুব সুন্দরভাবে গোছানো যায় এবং সেপারেট করা যায়। তো এই জন্য আর কি আমার হলো আর কি ইউএক্স এর সাথে আর কি সিএসসি মিলটা যায় বলে আমার এই পথে আসা। আচ্ছা আর জাকিরের কাছেও সেম কোশ্চেন। তোমার অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের সাথে আমাদের বাস্তবিক পড়াশোনা, এমনিতে আমাদের এরকম কোনো কোর্স নেই, এটা ঠিক। যেমন আমাদের জাহাঙ্গীরনগরের কথা যদি বলি, সেখানে একটা কোর্স আমরা করছিলাম গেম ডেভেলপমেন্ট। খুব বেশি যে শিখছি আমরা সেটাও না, কিন্তু ওটা আমাদের একটা স্টার্টিং ছিল যে না আমরা এইভাবে শুরু করতে পারতাম।
তো ভার্সিটির কোর্সগুলো তোমাকে কিভাবে হেল্প করতেছে আসলে? তো ভার্সিটির প্রথম দিকে যেটা অ্যান্ড্রয়েডের, আমি জাভাতে অ্যান্ড্রয়েড ডেভেলপ করি। হুম, তো ভার্সিটির আমাদের সি প্রোগ্রামিং জানলে আমাদের বাকি ল্যাঙ্গুয়েজ গুলো শেখা সোজা হয়, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, তো তাহলে আমাদের সিটা কাজে লাগলো, C++ অবজেক্ট ওরিয়েন্টেড ছিল, এটাও কাজে লাগলো। হুম, অ্যান্ড্রয়েডের ব্যাক এন্ডে দরকার হচ্ছে এসকিউএল দরকার হয়। হুম, মানে এসকিউএল তো সবকিছুর ব্যাক এন্ডে এসকিউএল দরকার, ডাটাবেজ এসকিউএল মানে শিখতেই হবে। তো এসকিউএল আমাদেরকে ভার্সিটিতে শেখানো হয়েছে। তারপর আমাদের ডাটা স্ট্রাকচার শেখানো হয়েছে, ওখান থেকে আমি অনেক কিছুই শিখতে পারছি। আমার আমার মনে হয়েছে আমার কাজে লাগছে। হুম, এরপর ছিল হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস, এটাও ইম্পর্টেন্ট ছিল। সিস্টেম কিভাবে কাজ করে সেটা দরকার। এখন শেখানো হচ্ছে আহ, গত সেমিস্টারে ছিল পাইথন, যেটা অ্যান্ড্রয়েডের মানে অ্যান্ড্রয়েডের জন্য কাজে লাগে না, বাট এটা আমার প্রয়োজন হচ্ছে ইথিক্যাল হ্যাকিং এর জন্য, বিভিন্ন টুলস তৈরির জন্য আমার পাইথন দরকার, হুম, বা আমার কম্পিউটারকে অটোমেটিক কাজ করানোর জন্য পাইথন দরকার হচ্ছে। তারপর এরকম প্রায় সব কোর্সগুলাই কিন্তু আমাদের কম্পিউটার সায়েন্সের জন্যই তৈরি করা, বাট আমরা তো সব সেকশনে কাজ করি। আমি যেরকম অ্যান্ড্রয়েডের জন্য আমার আহ, সবগুলো কোর্সের মধ্যে দেখা যায় 20 থেকে 30% কোর্সগুলো একদম ডিরেক্ট প্রয়োজন হচ্ছে, বেসিক এগুলো কাজ জানলে সম্ভব না, একদম ডিরেক্ট দরকার হচ্ছে। বাকি জিনিসগুলো একসময় না একসময় আমার দরকার হবে। আমি যে সব সময় অ্যান্ড্রয়েডে কাজ করবো এমন তো কোনো কথা নেই। আমি যেরকম এখন বিজনেস করছি, এখন আমার বিজনেস ম্যানেজমেন্ট দরকার হচ্ছে। হুম, তো আমার সবগুলো কোর্সই আমার লাগবে এমন না, আমাদের বাস্তব জীবনে লাগে না। তবে অধিকাংশ কোর্সই আমার অ্যান্ড্রয়েডের জন্য উপকারী হয়েছে। এবং এই অ্যান্ড্রয়েড শেখার ফলে হুম, দুইটা দুইটা পরিপূরক ছিল। ভার্সিটির আমার পড়াটা ইজি হয়ে যাচ্ছে, আর হুম, ভার্সিটি পড়ার কারণে আমার কাজটা একটু ভালোভাবে শিখে যাচ্ছে, ইজি শিখে যাচ্ছে। তো মূল কথা যে অ্যান্ড্রয়েড শিখি বা অন্য যে কোনো কিছুই শিখি, যখন আমি শিখতে যাব তখন হুম, আমার অনেক কিছু আমাকে নলেজ অর্জন করতে হবে, যেটা ভার্সিটিতে কাজে লাগে। আবার ভার্সিটিতে যখন আমি শিখবো, বাট আমি জাস্ট ভার্সিটিতে ক্লাস করবো, ভার্সিটি যখন আমি শিখবো তখন ওইটা আমার যে কোনো জব সেকশনে কাজে লাগবে, যে হুম, কোনো জব সেক্টরে কাজে লাগবে। এবং কম্পিউটার সায়েন্সের যদি কাজ করি তাহলে কোর্সগুলো সরাসরি কাজে লাগবে, একদম সরাসরি কাজে লাগবে। এসকিউএল সরাসরি কাজে লাগে, জাভা সরাসরি কাজে লাগে, এবং এইগুলাই বেসিক। তো আমার জন্য অনেক উপকারী ছিল, মানে কাজ শেখাতে ভার্সিটির পড়াতে অনেক উপকার হয়েছে। মানে কম পড়ে আমরা বেশি মার্কস পাওয়া, মূল কথা যেটা, কম পড়ে আচ্ছা, বেশি মার্কস পাওয়া, হুম, বা ওই জিনিসটা সম্পর্কে আমার আগে থেকে নলেজ থাকা। হুম, আর একটা জিনিস হচ্ছে পড়াশোনা করে টাকা ইনকাম করা, মূলত কাজ করে কেন কিছু টাকা ইনকাম করা যায়, পড়াশোনা করে টাকা ইনকাম করা যায়, এটাও হয়ে হয়ে গেছে already। তো মানে আমার ওটা কাছে টাকা ইনকামটা তো অটোমেটিক হয়ে গেছে। হয়ে গেছে, অটোমেটিক হয়ে যায়, এটা সবার জন্যই হবে, এটা আমার জন্য প্রযোজ্য এমন না, এটা হুম, সবার জন্যই হবে। হুম, বাট শর্ত একটাই, যে শিখতে হবে। হ্যাঁ, নট মানে শুধু ক্লাস করতে হবে এরকম না, শিখতে হবে। এবং অ্যান্ড্রয়েড হোক, গ্রাফিক্স হোক, যে কোনো একটা কিছু যদি সে শেখা শুরু করে, তাহলে হুম, দেখা যাবে ভার্সিটির সবগুলা কোর্সই আস্তে আস্তে কোনো না কোনো সময় কাজে লাগছে ওই কাজটার জন্য। এবং ওই কাজ শেখার ফলে ভার্সিটির কোর্সগুলোও তার উপকারে আসবে, এটা। আর আমাদের প্রবলেম হয়ে গেছে, আমরা আসলে কিছু করতে চাই না, আমরা আসলে শুধু পড়াশোনা করতে চাই। একটা কিছু, শুধু পড়াশোনা যথেষ্ট না, মানে জবের ক্ষেত্রে শুধু পড়াশোনাটাই যথেষ্ট না, নিজেকে তৈরি করার জন্য প্র্যাকটিস করতে হবে। একটা কাজ শিখলে তখনই আমরা আসলে প্রিপেয়ার হতে পারবো জবের জন্য। যেহেতু আমাদের এটা আসলে অনেকটা আমরা বলতে পারি কারিগরি শিক্ষা, আমাদের এগুলো হাতে শিখতে কলমে কাজটা যদি আমাদের ভালো থাকে তাহলে আমাদের অবশ্যই জবের অভাব হবে না কখনো। এটার জন্য যে প্রচুর অনেক কিছু করা লাগবে তা না। হুম, এটার জন্য একটু স্ট্রাকচার হইতে আগালে খুব দ্রুত আগানো যায়। কিন্তু আমি ছিলাম এদিক ওদিকে ঘোরাফেরা করতেছি, আজকে এটা শিখতেছি, কালকে ওই টিউটোরিয়াল দেখতেছি, পরশুদিন আরেকজনের ভিডিও দেখতেছি, এরকম হয়ে গেছিল একসময়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, জাকিরের কাছে এখানে একটা কোশ্চেন ছিল, আমি কোশ্চেনটা এখন মনে পড়ছে আমার। আচ্ছা, সেটা হচ্ছে আহ ইউটিউবের ভিডিও দেখে কতদূর উপকার হয়, এরকম একটা কোশ্চেন ছিল আসলে। ইউটিউবে যারা নতুন আছে তাদের জন্য আমার প্রথম কথা হচ্ছে যে একটা স্ট্রাকচার দরকার। হুম, এলোমেলো ভাবে ঘোরাফেরা করলে আমাদের সময় স্বল্প, আমাদের ভার্সিটিতে সময় খুবই স্বল্প। হুম, ইন্টারমিডিয়েট দেখতে দেখতে চলে গেছে, ভার্সিটিতে আসছে, ভার্সিটি অতি দ্রুত চলে যাবে, হুম, বোঝাই যাবে না। তো এই সময়টা যদি আমরা এলোমেলো ভাবে ঘোরাফেরা করি, সুবিধা আছে অসুবিধাও আছে। তো আমি সাজেস্ট করবো যে এলোমেলো ভাবে ঘোরাফেরার দরকার নেই। একদম কোনো স্যার হোক, কোনো বড় ভাই হোক, বা
বা যে জানে তার কাছে হোক, মানে যেই হোক, তার থেকে একটা গাইডলাইন করে নেওয়া যে আমি কি কি ভাবে আগাবো, তাহলে তার সময়টা প্রপার সে ইউজ করতে পারবে। আর ইউটিউবে ঢোকার ফলে কি হয়, সময়টা প্রপার ভাবে ইউজ করতে পারে না। তো কি হয়, আজকে একটা জিনিস ভালো লাগতেছে, দেখা যাবে 5 নাম্বার টিউটোরিয়ালে যাওয়ার পরে ওই টিউটোরিয়ালটা সে বুঝবে না, তখন সে সাহসী পাবে না 6 নাম্বার টিউটোরিয়ালে যাওয়া। তো এতে সে সমস্যায় পড়ে যাবে। বাট উচিত হচ্ছে আমার একটা সিরিজ কন্টিনিউ করা, একটা প্লে লিস্ট করা থাকে। যারা টিউটোরিয়াল সিরিজ বানায় ওনারা তো জানে, সবাই তো জানে টিউটোরিয়াল সিরিজ বানায়, তো উচিত হচ্ছে কন্টিনিউ করে যাওয়া। তারপরে যদি আমার সাজেশন নেওয়া থাকে, কেউ একজন এই কাজটা করলো, সে যদি আমাকে বলে দেয় যে না এই জায়গাটা যাও, এই জায়গা থেকে এই জিনিসগুলো কমপ্লিট করো, তুমি অনেক কিছু এতটুকু শিখতে পারো, তখন আমাদের কনফিডেন্সও আসে এবং আমাদের শেখাটা অনেক দ্রুত হয়। বাট এলোমেলো ভাবে ঘোরাফেরা করলে অনেক কিছু জানা যায়, বাট আমরা পিছিয়ে পড়ে থাকি, আমাদের কনফিডেন্স কমে যায়, আমরা পিছিয়ে যাই। আসলে আমরা অনেক কিছু শিখেছি এলোমেলো ভাবে ঘোরাফেরা করলে, কিন্তু সেটা আসলে আমাদের কনফিডেন্স লেভেলকে ডাউন করে দেয়। হুম। আচ্ছা, নাহিদের কাছে যাই। নাহিদ, যদি কেউ ইউআই ইউএক্স ডিজাইন ইউটিউব থেকে দেখতে চায় বা এরকম কোনো জায়গা যেটা তুমি সাজেস্ট করো, আসলে শুরু করবে, তো সবার একটা গাইড দরকার। সবার তো মানে কি বলে, একদম প্রাইমারি লেভেলে কোনো প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে শেখাও সম্ভব না। তা কেউ যদি নিজেই ইয়ে করতে চায়। হ্যাঁ, কেউ যদি নিজে করতে চায়, প্রথমে আমি যেটা বলবো সেটা হলো, আহ, আমি যেটা করতেছি আর কি, সেটা হলো যে অ্যাপেলের নিজস্ব হলো হিউম্যান সেন্ট্রিক যে হিউম্যান ইন্টারফেসের গাইডলাইন একটা দেওয়া আছে তাদের ওয়েবসাইটে। হুম, তারপরে হইলো গুগলের পক্ষ থেকে হলো ম্যাটেরিয়াল ডিজাইনটা দেওয়া আছে, যে লাইক কোথায় কিভাবে কি করতে হয়, হুম, কিভাবে ইউজ করতে হয়, সম্পূর্ণ গাইডলাইন দেওয়া আছে। হ্যাঁ, আমি হলো প্রথম হলো এই দুইটা জিনিস পড়তেছি। হুম, প্রথম তাদের মানে এই দুইটাই তো হলো আমাদের, দেখেন গুগল আর অ্যাপল মানে আমাদের সব থেকে টেক জায়ান্ট এই দুজনই। হুম, তো তারা তো মানে বিলিয়ন বিলিয়ন ডলার ইউজ করছে এই রিসার্চের পিছনে, রিসার্চ করে তো তারপরে তারাই যেগুলো ফান্ড করে তারা তাদের ওয়েবসাইটে হলো ডকুমেন্ট হুম, আকারে দিচ্ছে। তো হুম, আমার কাছে মনে হয় যে প্রথমে এই জিনিসগুলো মানে পড়া, পরে তারা আসলে কি বলছে সেটা বোঝা। হুম, হ্যাঁ, তারপরে হলো বিভিন্ন যেই টিউটোরিয়াল আছে, তারপরে হলো বিভিন্ন টেড টক আছে, অ্যাওয়ার্ডস নামে হলো একটা মানে বিশাল একটা সংস্থা বলতে পারেন, একটা কমিউনিটি আছে আর কি। তারা হলো এই সব ডিজাইনের উপরে প্রচুর ফোকাসড এবং তারা অ্যাওয়ার্ডও দেয়। তো তারা কিছু টক মানে হোস্ট করে আর কি। তো হুম, সেই টক গুলো খুব ইনফরমেটিভ হয়। তো সেগুলো আমি দেখি। হ্যাঁ, প্লাস পাশাপাশি হলো মিডিয়ামে অনেক আর্টিকেল পাওয়া যায়, হুম, অনেক রিসেন্ট লাইক কেস স্টাডি, লাইক আমি অ্যাপটা বানাইছি, মানে অ্যাপটা একজন বানাইছে, ওই অ্যাপের পিছনে তারা পুরো টিম কি কি স্টাডি করছে, কি কি রিসার্চ করছে, হুম, সুন্দরভাবে সব দেওয়া থাকে এবং গুছিয়ে দেওয়া থাকে। হ্যাঁ, তো ওগুলা পড়া মানে কেউ যদি ইউএক্স ডিজাইনার আসলে হইতে চায়, যদি হুম, ইউএক্স ডিজাইনার হইতে চায়, হুম, ইউএক্স, হুম, তখন তাকে অবশ্যই প্রচুর রিসার্চ করতে হবে, প্রচুর জানতে হবে যে লাইক সাইকোলজি কিভাবে কাজ করে। হুম, হ্যাঁ, তো তখন হলো তাকে যে বিভিন্ন আর্টিকেল বলেন, রিসার্চ পেপার বলেন, তারপরে হলো এই বিভিন্ন ডকুমেন্টেশন, এগুলো খুব পড়তে হবে। হুম, আর সে যদি শুধু ইউআই ফোকাস করতে চায়, হুম, তাকে হলো সফটওয়্যার কিভাবে কাজ করে সেটা জানতে হবে, আর কালার থিওরি জানতে হবে, টাইপোগ্রাফি জানতে হবে, আর টোটাল কম্পোজিশনটা বুঝতে হবে যে লাইক আমার এইভাবে এই জায়গায় এটা বসাইলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। তো যখন একটা একটা হয়ে যাবে, যখন দুইটা একসাথে মার্চ করবেন, তখন হলো সে আর কি সম্পূর্ণভাবে দক্ষ হয়ে যাবে আর কি। তো প্রথমে হলো আর কি আমার কাছে এটা মনে হয় যে আমাদের যে টেক জায়ান্ট দুটা আছে অ্যাপেল আর গুগল, এদের যে ডকুমেন্ট, এদের যে রিসার্চ গুলো আছে, রিসার্চ গুলো আসলে পড়া, তাহলে অনেক একটা আইডিয়া চলে আসবে। এগুলো তো আমরা শুনলাম আর কি। তো আমরা শেষ করি এখানেই। তো ফাইনালি যেটা কথা সেটা হচ্ছে যে দুইটাতেই তোমাদের যে দুইটা প্ল্যাটফর্মেই একটা কথা কমনই, দুইজনের কাছ থেকে যেটা জানলাম সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে অনেক, হাল ছেড়ে দিলে হবে না আর কি। এই দুইটারই ওই প্র্যাকটিসের উপরে থাকতে হবে, হাল ছাড়লে হবে না। কারণ আমি নিজেই দেখছি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা ডিজাইনের ক্ষেত্রে দুইটাই বোধহয় সেম, যে আমি একটা জিনিস করতে গেছি, করতে করতে হঠাৎ আটকে গেলাম, পরে আর ভালো লাগলো না, ছেড়ে দিলাম। এইটা করলে হয়তো কোনোটাতেই আগানো যাবে না, অ্যান্ড্রয়েডও যাবে না, ডিজাইনে তো আদৌই যাবে না। কারণ ডিজাইন, আমার মনে হয় অ্যান্ড্রয়েড থেকে ডিজাইনে মাথাটা ঠান্ডা রাখা আরো বেশি জরুরি। কোডিং এও মাথা ঠান্ডা রাখতে হয়, তো ডিজাইনিং এ অবশ্যই মাথা গরম হলে ডিজাইন কখনো ভালো হবে না। কোডিং এও সেম, মাথা গরম হলে কোড কখনো মিলবে না, ফাংশন ভালো করে লেখা যাবে না, যেটা করা হবে আর কি সেটা কখনোই মানে জুৎসই হবে না, এরকম একটা ব্যাপার।
তো সেটা দুটোর ক্ষেত্রেই, অবশ্যই। হ্যাঁ, দুটোর ক্ষেত্রেই মাথা ঠান্ডা রাখা খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা চাকরি টাকরি করতেছো আর কি, চাকরি না, একজন তো স্টার্ট আপ শুরু করে দিচ্ছে, নাই বোধ হয় স্টার্ট আপ শুরু করবা, শুরু করে ফেলো। আর দোয়া করবেন স্যার। হ্যাঁ, এটা দুজনেরই শুভকামনা। একজন তো আছেই রানিং, সেটা আরো ভালো করে চলুক, ওরও অফিসের টাইম হয়ে যাচ্ছে। তো আমরা এখানে শেষ করতেছি আজকে, আবার হয়তো আবার একদিন ডাকবো আর কি। জি স্যার, তো ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। সেদিন কথা হবে। আর হচ্ছে নেক্সট আমি দুজনের সাথেই কথা বলবো যে ব্যাপারটা নিয়ে, নেক্সট যেদিন ডাকবো তোমরা একটা ইয়ে করতে পারো নাকি দেখো, সেটা হচ্ছে যদি একটা ওয়ার্ক ফ্লো তৈরি করে রাখতে পারো, যেটা সবাই দেখতে পারে আর কি, দেখাইতে পারো। আমরা এখানে স্ক্রিন শেয়ার দিয়ে দেখাইতে পারতাম না কিছু একটা, যেটা নতুন যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এখন পড়তেছে তাদের একটু হেল্প করতো, গাইড করতে। এরকম কোনো কিছু যদি দেখাইতে পারতো তাহলে হয়তো ভালো হতো। এরকম আমার একটা করা আছে যে আসলে আমি একটা সিস্টেম তৈরি করতে যাচ্ছি, যে হুম, যে সিস্টেম দিয়ে আমাদের যে স্টুডেন্ট গুলো ঝরে যাচ্ছে। হুম, আমার অফিসটা শুরুই করছিলাম এরকম একটা উদ্যোগ নিয়ে, যে আচ্ছা, অনেকেই স্টুডেন্ট আছে যারা মানে কাজ শিখতে চায়, হুম, তো তারা কম্পিউটার সায়েন্সে এমনি ভর্তি হবে, কিছু একটা শেখার জন্য আসছে, হুম, কোনো একটা কিছু। কিন্তু তারা কি হয়, প্রথম দিকে ইউটিউবে ঢোকে, বিভিন্ন রকম কন্টেন্টের মাঝে হারায় যায়। হারানোর ফলে কিছুদিন পর আলটিমেট সে দেখা যায় যে চলে যায়, বন্ধু বান্ধবদের আড্ডা, অনেক কাজ থাকে আমাদের, সেই কাজগুলোতে মিশে যায় এবং সে তার যে গোল ছিল সেটা অ্যাচিভ করতে পারে না। হুম, আলটিমেট সে একটা মানে বেকার হয়ে যায়, বা তার যে জায়গায় যাওয়ার মতো যোগ্যতা ছিল সেটা নষ্ট হয়ে যায়। হুম, তো আমি এই জায়গাটা বের করার জন্য আমি একটা ডিজাইন তৈরি করছি, যে হ্যাঁ, যে কিভাবে তাদেরকে মানে তাদের ট্র্যাকে রাখা যায়। হুম, এই 4টা বছর যদি তারা ঠিকমতো কাজ করে, তাদের লাইফটা অনেক ভালো হবে। হুম, পড়াশোনাটা ঠিকমতো করলে বা কোনো একটা কাজ নিয়ে, কম্পিউটার সায়েন্সের কোনো একটা বিষয় নিয়ে তারা যদি এক্সপার্ট হয়ে যায়, যতটুকু জানো, 4 বছর এক্সপার্ট হওয়া যায় না, হুম, যতটুকু জানো পরবর্তীতে ওটা ইমপ্লিমেন্ট করতে পারে। হুম, তো এইরকম একটা ডিজাইন তৈরি করছি, যে যে ডিজাইন দিয়ে ওরা বের হয়ে যাবে না, ওরাই ওদেরকে শেখাবে, হুম, নিজেরা নিজেদেরকে শেখাবে এবং একটা কমিউনিটি তৈরি, হুম, যারা যাদের টার্গেট থাকবে যে লাইফটাকে সুন্দর করা, শুধুমাত্র মানে সময়টাকে সঠিকভাবে ব্যবহার করার মাধ্যমে যারা যাদের লাইফটা সুন্দর করে লিড করতে পারে পরবর্তীতে। হ্যাঁ, এখন আমি 4 বছর আড্ডা দিয়ে পার করলাম, এবং ভবিষ্যতে আমার হয়তো স্যালারি হবে 20 থেকে 30 হাজার টাকা করে। তা আমি চাইলেই সেটা 2 লাখ থেকে 3 লাখ টাকা করতে পারতাম, বা তারও বেশি করতে পারতাম। এটা আমার যোগ্যতা ছিল, আমার অতটুকু সামর্থ্য ছিল, আমার ব্রেন ছিল, কিন্তু আমি সেই সুযোগটাকে নষ্ট করে ফেললাম। আমি চেষ্টা করছি যে কিভাবে এই জিনিসটাকে এক্সিকিউট করা যায়। সবাইকে পারবো না, যতটুকু পারি, হুম, হুম, যতটুকু পারি তাদেরকে তাদের আর ট্র্যাকে রাখা, এবং তাদেরকে একটা কাজের মধ্যে রাখা, যে হ্যাঁ, তাদের পড়াশোনা হোক, পড়াশোনা করুক, এবং তারা একটা কাজ শিখুক। হুম, আমি মানে এটা হচ্ছে একটা মডেল অলরেডি দাঁড় করাইছি, অফিসেই শুরু করলাম আর কি, যে হুম, অফিসেই এটা করছি। বাহ, হুম, পরবর্তীতে চেষ্টা আছে যে অন্তত অনেককেই এই সুযোগটা দেয়, তো অফিসটা দাঁড় করানো হলে তখন আমি হুম। ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করবো। হ্যাঁ, এটা নিয়ে একদিন তোমার সাথেও কথা হবে আর কি, ডিটেলস কিভাবে কি করলাম। আর একটা জিনিস আমারও যেটা মনে হয় যে শিখতে গেলে শুধু তুমি শিখাইতে চাইলেই হবে না, হ্যাঁ, যে হ্যাঁ, শিখবে তার ভেতরেও ইচ্ছাটা হ্যাঁ, থাকতে হবে আসলে। জি স্যার, এটা হলো কারণ সব থেকে বড় হ্যাঁ, ফ্যাক্ট। কারণ জোর করে কখনোই তুমি কারোর উপরে কিছু চাপাই দিতে পারবে না। এটা সম্ভব না। আমরা কথা বলে হয়তো তুমি আচ্ছা, পথটা দেখাইতে পারো আর কি। যেমন তুমি বললা তুমি একটা মডেল তৈরি করতেছো, মডেল যদি কেউ ফলো করে তাহলে সে সফল হবে। এখন যদি কেউ ফলো করে আসলে, যদি কেউ ফলো না করে তার তার জন্য কিন্তু কিছু করার নেই আসলে। হ্যাঁ, আসলে আমাদের মূল সমস্যা হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকে, বা আমাদের এনভায়রনমেন্ট যেটা হুম। তাদের মধ্যে, তো একটা আমরা আসলে পরিবেশ তৈরি, হ্যাঁ, ভালো একটা পরিবেশ তৈরি হ্যাঁ, করাটাও একটা বড় ব্যাপার। বড় ব্যাপার। হুম। আমরা আসলে পিছিয়ে আছি, পুরো বাংলাদেশটা পিছনে হ্যাঁ, এরকম একটা কোনো একটা এই- এই- কারণে। এইটার আমি একটা কথা বলে শেষ করি আসলে আজকে। সেটা হচ্ছে যে এই পরিবেশের নিয়ে যখন উঠলো, আমরা যখন পড়তাম আর কি, তখন আমাদের ডিপার্টমেন্ট নতুন ছিল। তো ওই ডিপার্টমেন্টে ধরো আমরা হচ্ছে সেকেন্ড ব্যাচ। তো আমাদের ল্যাব ছিল দুটো। তো আমাদের ল্যাব বা ডিপার্টমেন্ট 5টা পর্যন্ত খোলা থাকতো, 5টার পরে বন্ধ। আমাদের পাশেই সিএসসি ডিপার্টমেন্ট, পাশে বলতে ধরো একটু দূরে, জাহাঙ্গীরনগর যদি গিয়ে থাকো আর কি তাহলে দেখো, মানে আমাদের সিএসসি খুব এক পাশে, আমাদের আইটি ডিপার্টমেন্ট আরেক পাশে আর কি। তো সিএসসি ডিপার্টমেন্টের একটা কথা আমরা অনেক শুনতাম, সেটা হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টের ল্যাব সারা রাত খোলা থাকে।
ওদের একটা ল্যাব আছে স্টুডেন্টদের জন্য, সেটা সারা রাত খোলা থাকে, যে কেউ যখন তখন গিয়ে ওটা অ্যাক্সেস করতে পারে। তো এই ওরা যে এই কালচারটা চালু করলো, এবং এই চালু করার পেছনে কিছু কারণ আছে। সেটা হচ্ছে যে তাদের কিছু স্টুডেন্ট, তখন 2 জন না 3 জন অলরেডি গুগলে জব করে, তারা রেগুলার কোডিং কম্পিটিশন গুলো অ্যাটেন্ড করে, এবং যারা কম্পিটিশনে যাচ্ছে তারা কিন্তু রেগুলার এসে ওই ল্যাবে বসে অন্যদের সাথে কথা বলতো। জাস্ট কথা বলার জন্যে ওই ডিপার্টমেন্ট তাদের একটা ল্যাব ছেড়ে দিয়েছিল, যাতে করে নতুন স্টুডেন্ট যারা প্র্যাকটিস করতেছে তারা ওই কম্পিটিটরদের সাথে কথা বলতে পারে। কথা বলে কিন্তু মোটিভেট হয়ে যাবে, তার কিছুই করা লাগবে না। তারা কয়েকজন আসবে, এসে দেখবে যে যারা কন্টেস্ট করে তারা রেগুলার ওই ল্যাবে সকাল থেকে বিকাল পর্যন্ত কোড করতেছে। একজন আমার পাশে বসে কোড করতেছে, দেখতে দেখতে আমি কিছু হলেও শিখবো, তাদের মোটো ছিল এটা। এবং সেইখানে ওই যারা কম্পিটিশন করতো তারাই মাঝে মাঝে বোর্ডে উঠে তারা ক্লাস নিত, তারা বাকি 4 জনের ক্লাস নিত। হয়তো 2টা টিম কম্পিটিশন করে, 2টা টিমের 6 জন, একজন উঠে ক্লাস নিচ্ছে, বাকি 5 জন ওই ক্লাসটা করতেছে। তো এর সাথে সাথে বাকি যারা থাকতো তারাও এই ক্লাসটা আসলে আলটিমেটলি করে ফেলত। এইভাবে তাদের একটা ট্রেন্ড চলে এসেছিল, এবং এর কারণে তাদের কিন্তু প্রোগ্রামিং একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে, যার কারণে তারা মোটামুটি 5-6 বছর একটানা ভালো প্রোডাক্ট প্রডিউস করে গেছে, এখনো যাচ্ছে। এই ট্রেন্ড থেকে শুরু করে কিন্তু আমরা শুরু করছিলাম, আমরা যখন 3rd ইয়ারে উঠলাম আর কি, তখন আমাদের একটা ল্যাব এরকম আমরা প্রপোজ করলাম যে স্যার আমাদের একটা ল্যাব দেয় আমাদের, এবং আমরা একটা ল্যাব ক্রিয়েট করার পরে আজকে হচ্ছে আমাদের 9 ব্যাচ রানিং, আমাদের অলরেডি 4 জন গুগলে জব করে, জাস্ট এই ট্রেন্ডটা শুরু হওয়ার পর থেকেই। এবং এই যে কমিউনিটি একটা পরিবেশ ক্রিয়েট হলো, আমি সেখানে গেছি, আমি নিজেও গেছি রাত্রে, সেখানে যারা থাকতো দেখতাম, এমনও লোক আছে, এমনও স্টুডেন্ট আছে, আমাদের জুনিয়ররা ছিল, সিনিয়ররা কেউ যাইতো না ওই সময় খুব বেশি, জুনিয়ররা যারা যাইতো দেখতাম যে তারা সব বালিশ কাঁথা কাঁথা নিয়ে গেছে আর কি। জাকিরকে যেমন মাঝে মাঝে আমি অফিসে যাইতে দেখি কাঁথা বালিশ সহ, তো ওরকম কাঁথা বালিশ নিয়ে যাইতো ওরা ল্যাবে, সারা রাত ল্যাবে ওই কাজ করতো, কোডিং করতো, ওইখানেই ঘুমাইতো। সকালে যখন ক্লাস শুরু হবে তার আগে উঠে চলে আসতো, এসে তারপর হয়তো যখন ক্লাস তখন ক্লাসে যাইতো। এই এরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা আসলে দরকার। এবং ওইখানে কিন্তু সবাই যায় নাই, আমাদের যে ব্যাচগুলো ছিল সেখান থেকে কিন্তু সবাই যায় নাই, 5 জন 6 জন 10 জন এইভাবে কিছু কিছু স্টুডেন্ট গেছে। কিন্তু তাতে করে কি হয়েছে, একটা মানে সবার ভেতরে, বাকি সবার ভেতরে একটা মানসিকতা তৈরি হয়েছে যে না, আমাদের কিছু একটা করতে হবে, ও করতেছে তো আমি কেন করবো না, আমি বসে আছি কেন, একটা তাড়না আসে আর কি ভেতর থেকে, যার কারণে আসলে এটা ক্রিয়েট হয়। তো পরিবেশটা ক্রিয়েট করা অনেক বড় ব্যাপার। আমাদের যেহেতু আমাদের ভার্সিটিতে প্রাইভেট, তো প্রাইভেটে আমরা এই সুযোগ হয়তো পাবো না যে সারা রাত একটা ল্যাব খোলা থাকবে সবার জন্য, এটা আমরা পাবো না কখনোই। তো আমরা যদি নিজেরা এরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারতাম তাহলে হয়তো আমাদের জন্য খুব ভালো। যেটা জাকির বলতেছে, হয়তো জাকির এরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে চাচ্ছে যেখানে সবাই শিখতে পারবে আসলে, মানে কারো যদি ইচ্ছা থাকে সে এসে শিখতে পারবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে। আপনার সাথে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, এমনিতেই কথা বলি, হ্যাঁ, তো একটা কোনো সমস্যা নেই, আমরা আবার কথা বলবো। আর হ্যাঁ, আর জাকিরের অফিসে তো আসবোই, একবারই আসছি, আবার আমরা ঠিক আছে স্যার, অবশ্যই আসবেন স্যার, হ্যাঁ আমরা বেড়াইতে আসবো, মাঝে মাঝে আসবেন স্যার। হ্যাঁ কোনো সমস্যা নেই। ঠিক আছে, ভালো থাকো দুইজনেই। আজকে আমরা এখানে শেষ করতেছি। আমরা এই ভিডিও 3টে এডিট করে আমি একসাথে একটা করে আমি তোমাদেরকে লিংক দিয়ে দেবো, তোমরা এটা শেয়ার করে দিতে পারো। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ওয়ালাইকুম আসসালাম।